আমার কথা শোনা যাচ্ছে? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু কমেন্টে জানাও। মাসুদা হোসেন, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? কি অবস্থা পড়াশোনা সবার? সবার পড়াশোনার কি অবস্থা? সবাই কেমন আছো? আজকে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি নিয়ে কিছু গল্প নিয়ে কথা বলবো। আজকে গল্পের ক্লাস। জি, ভালো আছি। আমরা আরেকটু পর 2-3 সেকেন্ড পর ক্লাস শুরু করে দেব। 21 জন উপস্থিত আছে। আমরা কালকের ক্লাসে উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে পড়েছিলাম। উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি, কমেডি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা গল্পগুলো নিয়ে আলোচনা করব, যে গল্পগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যেই ট্র্যাজেডিগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই গল্পগুলো আজকে আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম রাইমুল। জি, ভালো আছি। আমরা ক্লাস শুরু করে দেই। আমরা বলছি যে আজকের ক্লাস হবে উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি গুলো নিয়ে। ট্র্যাজেডি মানে কি, এটা কালকে আলোচনা করেছি। আজকে ট্র্যাজেডি গুলোর ভিতরে হ্যামলেট, ম্যাকবেথ, অথলো, কিং লিয়ার, রোমিও এন্ড জুলিয়েট, এই গল্পগুলো আলোচনা করব, আর জুলিয়াস সিজার। ঠিক আছে, এই গল্পগুলো তোমাদেরকে খুঁটিনাটি যেগুলো পরীক্ষা আসার মতন এভাবে করে গল্পগুলো শোনাবো প্লাস লিখাবো। এখানে কিন্তু অনেকগুলো চরিত্র থাকতে পারে, তাই যখন বোর্ডে যে চরিত্রগুলোর নাম লিখবো একটু খেয়াল করো। ঠিক আছে, এখন আমরা প্রথমে যে গল্পটা আজকে আলোচনা করব সেটা হলো হ্যামলেট। আমরা জানি হ্যামলেট মানে হচ্ছে যেটা ছোট গ্রাম, যেটা চার্চ নেই। ঠিক আছে, চার্চ বলতে প্রার্থনালয় আর কি বোঝায়। তো হ্যামলেট গল্পটাতে দেখো, এখানে মূলত কিং হ্যামলেট ছিলেন কি ডেনমার্কের রাজা। প্রথমে এখানে ফার্স্টে খেয়াল করে দেখো, উনি কিন্তু রাজা ছিলেন, কিং অফ ডেনমার্ক। ঠিক আছে, কিং অফ ডেনমার্ক। আর যেই হ্যামলেট আমাদের যে গল্পের চরিত্র, ঠিক আছে, উনি হচ্ছে প্রিন্স। ঠিক আছে, প্রিন্স অফ ডেনমার্ক। এই গল্পটা হচ্ছে, ধরনটা হচ্ছে, এটা হচ্ছে রিভেঞ্জ। ঠিক আছে, রিভেঞ্জ মানে হচ্ছে তোমাকে যখন কেউ, তোমার আত্মীয় বা তোমার রক্তের কাউকে যখন হত্যা করে তুমি যখন সেটার প্রতিশোধ নিতে যাও, তখন সেটাকে বলে রিভেঞ্জ ট্র্যাজেডি। ঠিক আছে, এই এই হ্যামলেটের পুরো গল্পটাই তুলে ধরছে। এখানে খেয়াল করে দেখো, হ্যামলেটের গল্পটা শুরু করার আগে একটা কথা বলি। হ্যামলেটের
যে কোটেশন গুলো এগুলো পরীক্ষায় আসতে পারে, আর চরিত্র আসতে পারে। মূল অভ্যন্তরীণ যে গল্পটা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে কিছু কিছু মানে ক্ষেত্র আছে, এটা আমরা জানবো। দেখো, হ্যামলেটের প্রেমিকার নাম ছিল অফেলিয়া, ঠিক আছে? অফেলিয়া ছিল প্রেমিকা। গুরুত্বপূর্ণ চরিত্রগুলো জানবো, ঠিক আছে? গার্ট্রুড ছিলেন মা, ঠিক আছে? এখানে হ্যামলেটের চাচা যে যে আসল যে ষড়যন্ত্রকারী খলনায়ক, মানে খল হিসেবে যে আছে, ক্লডিয়াস, ঠিক আছে? খল চরিত্র। আর লেয়ারটেস, আরেকটা চরিত্রের নাম জানলে আমাদের চলবে। লেয়ারটেস হচ্ছে প্রেমিকার ভাই, মানে অফিলিয়ার ভাই। লেয়ারটেস আর হচ্ছে এখানে হচ্ছে পলোনিয়াস, প্রেমিকার বাবা। এই পলোনিয়াস আবার সভাসদ হিসেবে চাকরি করতেন ক্লোডিয়াসের এখানে। পলোনিয়াস হচ্ছে প্রেমিকার বাবা। পুরো গল্পটা বোঝার জন্য এই চরিত্রগুলো জানলে আমাদের চলবে, ঠিক আছে? এই চরিত্রগুলো জানলেই চলবে। এখানে খেয়াল করে দেখো, অফেলিয়া থেকে এই দুইটা চরিত্র দরকার, যেমন প্রেমিকার ভাই হচ্ছে লেয়ারটেস, আর হচ্ছে প্রেমিকার বাবা হচ্ছে পলোনিয়াস, ঠিক আছে? এখানে আমি বলে দেই কে কিভাবে মারা গেছে। অফেলিয়া পানিতে ডুবে মারা গেছে, ঠিক আছে? অফেলিয়া মারা গেছে পানিতে ডুবে। পলোনিয়াসকে হ্যামলেট মারছে, পলোনিয়াসকে হ্যামলেট মারছে। লেয়ারটেস আর হ্যামলেটের যুদ্ধের সময় হ্যামলেটের ছুরির আঘাতে লেয়ারটেস মারা গেছে, এবং লেয়ারটেসের এই যে ষড়যন্ত্র করে তার চাচা ক্লোডিয়াস, ঠিক আছে, ছুরির আঘাতে বিষ মিশিয়ে রাখছিল। তো এই জন্য কে মারা গেছে? লেয়ারটেসও মারা গেছে। এই এই ছুরি দিয়ে হ্যামলেট, ছুরি না সরি তলোয়ার, এই তলোয়ার দিয়ে কি করছে? হ্যামলেট ক্লোডিয়াসকে মারছে। আর এখানে যখন একটা ফেন্সিং ম্যাচ হয়েছিল, তখন গার্ট্রুড মানে হ্যামলেটের মা কি করছে? পানি খেয়ে ফেলছে, মানে শরবত খাইছিল যেটাতে বিষ মিশ্রিত ছিল। তাহলে গার্ট্রুড মারা গেছে বিষ মিশ্রিত কি ড্রিঙ্ক খেয়ে। এখানে দেখো, খল চরিত্র হচ্ছে তার চাচা, হ্যামলেটের চাচা। এখন আমি গল্পটা বলবো। হ্যামলেটের চাচা, হ্যামলেট হচ্ছে প্রিন্স অফ ডেনমার্ক, সে হচ্ছে উইটেনবার্গ ইউনিভার্সিটির ছাত্র ছিল। সুইসাইড করছে না, পানিতে ডুবে মারা গেছে, ঠিক আছে? পানিতে ডুবে মারাকে তুমি সুইসাইড বলতে পারবে না। হয় এটা কোথাও স্পষ্ট বর্ণনা নেই যে কিভাবে সে মারা গেছে, শুধু জাস্ট দেখাইছে যে সে একটা গাছে গেছিল, গাছের এদিকে উপরে উঠছে, তারপর সে এই একটা জলাশয়ের মতন আছে, সেটাতে ভাসতে ভাসতে কি হয়েছে? পরে মারা গেছে, এরকম একটা বুঝাইছে যে পানিতে ডুবে গেছে, একটা গাছের ধারে একটা ছোট্ট একটা জলাশয়ের মতো আছে, সেটাতে ডুবে গেছে, সেটাই বর্ণনা আছে। একদম পুরো নিখুঁত কোনো বর্ণনা নাই, তাই একদম আমরা এটা সুইসাইডও বলতে পারবো না। তো হ্যামলেট হচ্ছে উইটেনবার্গ ইউনিভার্সিটির ছাত্র। সে তখন উইটেনবার্গ ইউনিভার্সিটিতে যখন ছিল, তখন তার বাবা হচ্ছে হ্যামলেট, হ্যাঁ, মা হচ্ছে গার্ট্রুড, ঠিক আছে? তার বাবা একদিন কি করছে? তোমার বাগানে বসে ঘুমাচ্ছিল, তখন তার চাচা তার বাবার কানে বিষ, একটা এক ধরনের বিষ ঢেলে দেয়। সেই বিষ ঢালাতে তার বাবার মৃত্যু হয়, তার বাবার মৃত্যু হয়। তো তার বাবার মৃত্যুর খবর শুনে হ্যামলেট কি করে? রাজপ্রাসাদে ফিরে আসে। ফিরে এসে সে খুব মানে দুঃখ ভারাক্রান্ত থাকে তার বাবার হঠাৎ মৃত্যুতে। এর ভিতরে তার মা 2 মাসের মাথায় কি করে? আবার তার চাচা গার্ট্রুডকে বিয়ে করে ফেলে, ঠিক আছে? চাচাকে, মা গার্ট্রুড ক্লোডিয়াসকে বিয়ে করে ফেলে, মানে তার মা তার চাচাকে বিয়ে করে ফেলে। তখন তার কাছে দুনিয়াটা খুবই বিষাক্ত লাগছে, খুবই বিরক্তিকর লাগছে, মনে হচ্ছে যে আমার বেঁচে থাকার কোনো মানে হয় না। মানে সব এই জন্য মেয়েদের চরিত্র হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়, এভাবে তার বাবার সাথে ছিল, এখন তার চাচাকে তার বাবা
মারা যাওয়ার কিছুদিন হয় নাই, আবার তার চাচাকে বিয়ে করে ফেলছে, সেই জন্য সে বলছিল তার মায়ের এই চারিত্রিক পরিবর্তন মেয়েদের এভাবে হঠাৎ করে, হ্যাঁ, এই পরিবর্তনটাকে উদ্দেশ্য করে সে একটা কোটেশন বলেছিল, সেটা হচ্ছে ফেলটি দাই নেম ইজ ওম্যান, মানে হচ্ছে নারী তোমার নাম হচ্ছে কি ছলনা, মানে তুমি এক জায়গায় স্টেবল না, কোথাও স্থির না, সেটা বুঝাইতে বলছে। তারপরে সে তখন চিন্তা করতেছে যে সে পৃথিবীতে বেঁচে থাকবে কি থাকবে না, ঠিক আছে, কারণ সে জানে যে যদি সে মারা যায় তাহলে তাকে তাকে কি দুজকে যেতে হবে, ওদের হিসাবে হেলে যেতে হবে, এবং এটা হচ্ছে খ্রিস্টানদের যে নিয়ম সেটার ভায়োলেশন। তো সে চিন্তা করতেছে যে টু বি অর নট টু বি বলতে এটাই বুঝাইছে, যে টু বি মানে কি মারা যাব, আর নট টু বি মানে কি না মরবো না, মানে বেঁচে থাকবো, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এই যে কোয়েশ্চেনটা সে তখন কমিটিং সুসাইড করবে কি করবে না সেই চিন্তা করে এই কথাটা বলেছিল যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, whether it is nobler mind in the, এভাবে একদম শেষ পর্যন্ত এখানে 4-5 লাইন আছে, পরীক্ষায় উপরের লাইনটাই আসবে। তো এর ভিতরে সে তো মন খারাপ করে একদম পুরো উদ্ভটের মতন মানে সারাক্ষণ এদিক সেদিক বসে থাকে। এর ভিতরে কি করছে, দুইজন প্রহরী তোমার মার্সেলাস আর বার্নার্ডো কি করলো, একদিন এই যে রাজাকে দেখলো, রাজার এই ছায়াটাকে গোস্টটাকে দেখছে। আরেকদিন হ্যামলেটের বন্ধু হোরেশিও সেও কি করছে, রাজার ইয়াটাকে ছায়াটাকে দেখছে, দেখে তারা দুইজন কি করলো, রাজার হ্যামলেটের কাছে গেছে, গিয়ে বলতেছে যে কিং হ্যামলেটের ছায়া তারা দেখেছে। তখন হ্যামলেট কি করলো, প্রিন্স অফ ডেনমার্ক যে হ্যামলেট, যে আমাদের গল্পের প্রোটাগনিস্ট বা গল্পের নায়ক, সে একদিন রাতে এটা পরীক্ষা করার জন্য এই দুর্গে গেল। তখন কি করলো, তার বাবা তার সামনে এসে ধরা দিল এবং বলল যে তোমার চাচা আমাকে এভাবে এভাবে মারছে, তুমি এটার প্রতিশোধ নিবা, ঠিক আছে, তুমি এটার প্রতিশোধ তোমাকে নিতে হবে। তো সে তখন সে মানে তার কথাটা, হ্যামলেট ছিল একজন তোমার উইটেনবার্গ ইউনিভার্সিটির ছাত্র, সে তার বাবার কথা বিশ্বাস করেছে, কিন্তু সে প্রমাণ চাচ্ছিল, যুক্তি চাচ্ছিল, যে বাবা যে এটা যে ছায়াটা যে আসলে কি আমার বাবার, সেটাতেও কনফিউজড, এবং কি তার বাবাকে কি সত্যি মারা হয়েছিল, তার চাচা মারছে, সেটাতেও সে কনফিউজড হয়ে আছে। তো এই জন্য সে কি করছে, যে এই ছায়াটা ভূতটা, যেটা তার বাবার ভূতটা কি সত্য কথা বলছে কিনা সে তা জানার জন্য তোমার কি করছে, একটা প্লে আয়োজন করছে, একটা নাটক আয়োজন করছে। এটা নাটকটার নাম হচ্ছে মাউস ট্র্যাপ, ঠিক আছে, মাউস ট্র্যাপ বা প্লে উইদিন প্লে যাকে বলে। এখানে মার্ডার অফ গঞ্জাগু ছিল এই নাটকটার শিরোনাম। এই নাটকটার মাধ্যমে সে তার বাবাকে যেভাবে খুন করা হয়েছে সেই নাটকটাতে সেই রকম ভাবে দেখাইছে। দেখানোর পর তার চাচা কি করলো, খুব ক্ষিপ্ত হয়ে গেছে এবং নাটক বন্ধ করতে বলছে। তখনই হ্যামলেট বুঝে গেছে যে যে তার বাবার প্রকৃত খুনি হচ্ছে সেই লোকটি, কারণ সেই লোকটি যদি তার বাবার খুনি না হতো, তা সে যে কাজগুলো করেছে এগুলা যখন মঞ্চে উপস্থাপিত হয়েছে সে এতটা বিচলিত বা ক্ষিপ্ত হওয়ার কথা ছিল না। তখন হ্যামলেট বুঝে গেছে। তো হ্যামলেট তখন চিন্তা করছে যে তার চাচাকে যেভাবে হোক সে হত্যা করবে। তার চাচা তখন তাকে আবার কি করলো, ইংল্যান্ডে পাঠিয়ে দিল। ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়ার পর সে আবার জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়েছিল, সে কোনো মতে আবার ফিরে আসে। এর মাঝখানে সে এসে পাগলের ভান ধরে, একদম মানে পাগলের ভান ধরে, পাগল হয় না, ঠিক আছে, পাগলের ভান ধরে সে যখন অফিলিয়া তার কাছে যায়, সে তখন অফিলিয়াকে ফিরিয়ে দেয় এবং বকাঝোকা করে। এর মাঝে একদিন পলোনিয়াস কি করছে, হ্যামলেটের মায়ের সাথে কথা বলছিল, তখন হ্যামলেট কি করছে, ভুলবশত পর্দার আড়ালে থেকে কথা শুনছিল, ভুলবশত হ্যামলেট এটা অন্য কেউ ভেবে পলোনিয়াসকে সে কি করে তলোয়ার দিয়ে ছুরি দিয়ে হত্যা করে, মানে হ্যামলেট কি করছে, অফিলিয়ার বাবাকে হত্যা করে। অফিলিয়া তারপর অনেকটা মানসিকভাবে সেনিটি হারায় ফেলে, ব্যালেন্স হারায় ফেলে। অফিলিয়াও কি করে, এই যে একদিন সে এক জলাশয়ের ধারে গাছের ধারে যেতে যেতে পানিতে ডুবে যায়। এখানে অফিলিয়ারও মৃত্যু হয়। অফিলিয়ার মৃত্যু এবং পলোনিয়াসের মৃত্যুর কারণে লেয়ার্টেস কার উপর ক্ষিপ্ত হয়, হ্যামলেটের উপর ক্ষিপ্ত হয়। এই যে লেয়ার্টেস হচ্ছে
অফিলিয়ার অফিলিয়ার ভাই। তো এই যে তার ক্ষিপ্ততাটাকে কি করছে, তার চাচা হ্যামলেটের চাচা কাজে লাগাইতে চাইছে, কারণ জানে যে লেয়ারটেস হ্যামলেটের উপর খুব রেগে আছে। এই সুযোগটা কাজে লাগিয়ে কি করতে হবে, হ্যামলেটকে মেরে ফেলতে হবে, কারণ যেহেতু তার বাবা এবং বোনের মৃত্যুর জন্য অনেকাংশে সে কি দায়ী। যখন অফেলিয়া মারা যায় তখন হ্যামলেট তার মানে তার কবরের কাছে গিয়ে একটা হাইপার বোল একটা কিছু কথা বলে, এটাও পরীক্ষা আসতে পারে, এটাও বলে দেই, আই লাভ অফেলিয়া, ঠিক আছে, যে আমি অফেলিয়াকে ভালোবাসি, 40,000 ভাইও আমার এই ভালোবাসাকে কাউন্ট করতে পারবে না, ঠিক আছে। তা 40,000 ভাই কি হওয়া সম্ভব? তাহলে সে বুঝাইছে যে তোমার অনেক অফেলিয়ার যদি অনেক ভাইও থাকে, তার ভালোবাসাটাকে কাউন্ট করতে পারবে না। তো ক্লোডিয়াস কি করছে, তার চাচার সুযোগ নিয়ে, যেহেতু লেয়ারটেস খেপে আছে, দুজনের ভিতরে একটা ফেন্সিং ম্যাচ বলছে, মানে দুইজন তরবারি দিয়ে একটা খেলা খেলবে, ঠিক আছে। তরবারি দিয়ে যে খেলা খেলবে, এই খেলার ভিতরে তার চাচা কি করেছে, লেয়ারটেসের ছুরিটার ভিতরে বিষ লাগিয়ে দিয়েছিল এবং একটা পানির পাত্রের ভিতরে, একটা শরবতের পাত্র আর কি, এই পাত্রের ভিতরে বিষ মিশিয়ে রেখে দিয়েছিল, আর বিষ মিশানো পাত্রটা যে গার্টুটের সামনে ছিল। তো তরবারিতে তারা যখন অসিযুদ্ধ করছে, লেয়ারটেস কি করলো, হ্যামলেটকে মারছে, হ্যামলেট লেয়ার্সকে আঘাত করছে। এক সময় লেয়ারটেসের আঘাতে যখন হ্যামলেট মারা যাচ্ছিল, তখন লেয়ারটেস তাকে পুরো ঘটনাটা খুলে বলে যে তোমার চাচাই বলছে যে তোমাকে আমাকে এভাবে হত্যা করার জন্য। তখন হ্যামলেট বুঝতে পারে যে তার চাচা এখানে ষড়যন্ত্র করেছে। তখন সে কি করছে, লেয়ারটেস থেকে ছুরিটা টান দিয়ে নিয়ে তার চাচাকে হত্যা করে। আর এর মাঝখানে তার মা ওই পানির পাত্রটা খেয়ে মারা যায়। লেয়ারটেসের ছুরির আঘাতে হ্যামলেটও মারা যায়, লেয়ারটেসও হ্যামলেটের আঘাতে ছুরির আঘাতে, সরি ছুরি না, তরবারির আঘাতে মারা যায়। খেয়াল করে দেখো, মা মারা গেছে বিষ মিশ্রিত পানির শরবতের পাত্র থেকে শরবত খেয়ে, ঠিক আছে। বাবা চাচাটা মারা গেছে তরবারির আঘাতে, হ্যাঁ, বিষ মিশ্রিত তরবারির আঘাতে। হ্যামলেটও বিষ মিশ্রিত তরবারির আঘাতে আহত হয়ে পরে একটু পরেই মারা যায়। লেয়ারটেসও মারা গেছে। এখানে কিন্তু সবাই মারা গেছে, শুধু বেঁচে ছিল কে, হোরেশিও। হোরেশিও হচ্ছে হ্যামলেটের বন্ধু, হোরেশিও হচ্ছে হ্যামলেটের বন্ধু, শুধু সে বেঁচে ছিল। তখন সে তার বন্ধুকে বলছে, হ্যামলেট তাকে বলছে যে তুমি তো বেঁচে আছো, তুমি পুরো পৃথিবীকে এই ঘটনাগুলো খুলে বলো যে আমার চাচাকে, আমার বাবাকে আমার চাচা মারছে এবং এভাবে এভাবে ষড়যন্ত্র করে আমাকে এবং আমার মাকে মেরে ফেলছে এবং সেও মারা গেছে। তখন হ্যামলেট শেষ একটা শব্দ উচ্চারণ করে, সেটা ছিল সাইলেন্স, ঠিক আছে। এখানে গল্প শেষ। এর ভিতরে নরওয়ের প্রিন্স ফর্টিনব্রাস আসে, আয়সা বলে যে ওদেরকে কি রাজ মর্যাদায় যেন তাদেরকে সমাহিত করা হয়। খেয়াল করে দেখ, এখানে ট্রেজেডি কেন, এখানে এক হচ্ছে রিভেঞ্জ থিম আছে, আর তারপরে দেখো এখানে কোনো মজার কোনো মিলন নাই, কোনো কোথাও দেখবা লাভ, ইন্টেন্স লাভ নেই, ঠিক আছে, হিলারিয়াস কোনো অ্যাক্টিভিটিস নেই, হাসির কোনো কাণ্ড নেই, সবকিছুই হচ্ছে কি প্লট, ষড়যন্ত্র, ট্র্যাজেডি, ঠিক আছে, এবং রক্তক্ষয়ী, ব্লাডশেড যেটাকে বলি আমরা। এই যে এই এলিমেন্টের কারণে এটা হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি। এই ট্র্যাজেডিটার বিভিন্ন সময়ে হ্যামলেট কি করছিল, অনেক দার্শনিক কথা বলেছিল, ঠিক আছে। আবার পলোনিয়াসও তার ছেলেকে উপদেশ দেওয়ার জন্য, তার ছেলে যখন দূরে চলে যাচ্ছে, বলেছিল যে নাইদার বি ল্যান্ডার নর এ বড়োয়ার, ঠিক আছে, তুমি কারো থেকে ধার করো না এবং ধার নিও না, এই কথাগুলা পলোনিয়াস বলছিল, ঠিক আছে। এবং আরেকটা বলছিল যে বিপদ যখন আসে তার ব্যাটালিয়ন সবকিছু নিয়ে আসে। এখানে খেয়াল করে দেখো, হ্যামলেটের এই চরিত্রটার ভিতরে আমরা কি দেখছি, হ্যামলেট কনফিউজড থাকে, ঠিক আছে, হ্যামলেট সিদ্ধান্ত নিতে পারে না। তাহলে হ্যামলেট কিসে ভোগ, যেমন টু বি আর নট টু বি সে যখন বলছে, দ্যাট মিন্স সে কনফিউজ যে তার বাবার হত্যাকারীকে, সরি, সে কি কমিটিং সুসাইড করবে না করবে না। আবার ঠিক তার বাবার হত্যাকারীকেও সে মারতে অনেক সময় নেয়, প্রোক্রাস্টিনেশন যেটাকে বলি, সে দীর্ঘসূত্রিতা করে সময় নেয়। এখানে দেখো হ্যামলেট এই জায়গাটাতে ল্যাক অফ অ্যাকশন আমরা দেখছি, যে নাটকটাতে
হ্যাঁ, হ্যামলেটের যে ইয়াটা সেটা হচ্ছে প্রোকাস্টিনেটর। ঠিক আছে, প্লে উইদিন প্লে হচ্ছে, প্লে উইদিন প্লে মানে একটা নাটকের ভিতরে যখন আরেকটা নাটক কি হয়, মঞ্চস্থ হয়, মানে একটা নাটক তুমি গল্প পড়ছো দেখবা সেটার ভিতরে আরেকটা নাটক মঞ্চস্থ হচ্ছে, সেটাকে প্লে উইদিন প্লে বলে। ঠিক আছে, হাইপারবোলটা হচ্ছে অতিরঞ্জন, কোনো জিনিসকে যখন খুব বাড়িয়ে বলে, ঠিক আছে, সেটাকে বলে হাইপারবোল। যেমন যদি বলি 10,000 saw at a glance, মানে আমি 10,000 ড্যাফোডিল ফুল একসাথে দেখছি। আমাদের কি 10,000 ফুল একসাথে দেখা সম্ভব? কিন্তু এই জিনিসটাকে ইন্টেন্সিফাই করার জন্য যখন অতিরঞ্জন করে কোনো কিছু বলা হয় তখন সেটাকে বলে হাইপারবোল। তুমি মনে হয় একদম নতুন তাই বুঝতে পারছো না। এখানে আমাদের এই গল্পটা শেষ। আমি তোমাদেরকে তাহলে প্রশ্ন করি, তুমি উত্তর দিবে। আজকে তোমাদের এই গল্পের মাধ্যমে তোমাদের যেন এটা না পড়তে হয় এভাবে শিখাবো। বলো ওফেলিয়া কে ছিল? ঠিক আছে, ওফেলিয়া কে ছিল? অ্যানসার করো। সেকেন্ড প্লে যেটা মার্ডার অফ গনজাগো, যেটা প্লে উইদিন প্লেতে করা হয়েছিল, লাভার না বিলাভেড? প্রেমিকা। হ্যাঁ, বিলাভেড। নায়িকার হিরোইন, ঠিক আছে, নায়িকার হিরোইনও বলতে পারবো, প্রোটাগনিস্টের। এখানে দেখো কিছু আরো দুইটা কোটেশন বাদ করছে, একটা হচ্ছে ব্রেভিটি ইজ দ্য সোল অফ হুইট, আরেকটা হচ্ছে প্লে ইজ দ্য থিং হোয়ার উইল আই ক্যাচ দ্য কনসাইন্স অফ দ্য কিং। মানে প্লে হচ্ছে এটা বলছে ওই যে মার্ডার অফ গনজাগো, ওই প্লেটার কথা, যে এই প্লেটার মাধ্যমে আমি কি করতে পারবো, ক্যাচ দা, রাজার যেই যে চিন্তা, যে ভাবনা বা রাজার যে মনে কি চলছে তা ধরতে পারবো, সেটা বলছিল। আর এখানে হাইফার গুলো হচ্ছে আই লাভ অফেলিয়া, 40,000 brothers could not with all their quality of love make up my love। ঠিক আছে, মেক আপ মাই লাভ। আশা করি তোমরা এই গল্পটা বুঝেছো। এবার বলো হ্যামলেট কি ট্র্যাজেডি? হ্যামলেট কোন ধরনের ট্র্যাজেডি? হ্যামলেট কোন ধরনের ট্র্যাজেডি? হ্যাঁ, এগুলো শীটে লেখা থাকবে, তোমাদের সুবিধার জন্য বোর্ডে চরিত্রগুলো লেখছি, না হলে তোমরা গল্পটা বলার সময় কনফিউজড হতা। রিভেঞ্জ ট্র্যাজেডি, এর জন্য রিভেঞ্জ ট্র্যাজেডি দেখে এটা থিমও হচ্ছে রিভেঞ্জ। কোটেশন গুলো সহ দেব, কোটেশন গুলো পরে দেব। আরেকটা সুন্দর কথা আছে, দেখো, there are nothing either good or bad, thinking makes it so। এর মানে হচ্ছে যে ভালো এবং মন্দ বলতে কিছু নাই, আমাদের মনই ভালো মন্দ তৈরি করে। একটা কোটেশন আছে হ্যামলেটের ভিতরে, যে ভালো এবং মন্দ বলতে কিছু নাই, আমাদের মনই ভালো মন্দ তৈরি করে। এটা হ্যামলেটের একটা বিখ্যাত কোটেশন। এবার আমরা লিখব ডেসডেমোনা, সরি, অথেলো। অথেলো হচ্ছে ডোমেস্টিক ট্র্যাজেডি। ঠিক আছে, অথেলো নায়ক হচ্ছে, প্রোটাগনিস্ট হচ্ছে অথেলো। এখন এটার গল্পটাও বলবো। ডেসডেমোনা, ইয়াগো, এটা হচ্ছে খল চরিত্র। সে ছিল একটা লেফটেন্যান্ট। ঠিক আছে, ইমিলিয়া ছিল ইয়াগোর ওয়াইফ। আরেকটা চরিত্র হচ্ছে ক্যাসিও।
সে হচ্ছে লেফটেন্যান্ট। সেও লেফটেন্যান্ট। ডেসডেমোনা হচ্ছে নায়িকা, ওথেলো হচ্ছে নায়ক। সে ছিল জেনারেল। এখানে দেখো মূলত এই চরিত্রগুলো তোমার জানলেই চলবে, ঠিক আছে? প্রথম হচ্ছে নায়ক, তারপর হচ্ছে নায়িকা, তারপর হচ্ছে নাটকের আমাদের খল চরিত্র, খল চরিত্র স্ত্রী, আর হচ্ছে এটা হচ্ছে একটা চরিত্র যেটা যেটা সাহায্য নিয়ে কি করে ইয়াগো অথেলোর কাছে ডেসডেমোনার বিরুদ্ধে ইয়ে করে, মানে যার নাম যাকে ইউজ করে আর কি, এ লেফটেন্যান্ট। এখানে দেখো অথেলোটার ভিতরে তুমি দেখবা যে আমাদের সমাজে অনেক সময় অনেকের স্ত্রী খুব সুন্দর থাকে, ঠিক আছে? সুন্দর স্বামী খুব যদি সুন্দর বা স্ত্রীর সমকক্ষ ওইরকম ভাবে না হয়, তখন তার ভিতরে কি কাজ করে? খুব সন্দেহ কাজ করে। এই যে সন্দেহ কাজ করে, তাকে প্রতিনিয়ত সন্দেহ করে, এটাকে বলা হয় ওথেলো সিনড্রোম, ঠিক আছে? এটাকে কি বলা হয়? ওথেলো সিনড্রোম। আর এই ওথেলো সিনড্রোম এই যে মানসিকভাবে স্ত্রীর প্রতি বা প্রেমিকার প্রতি কারো বিশ্বাসহীনতা বা খুঁতখুঁতে স্বভাব থাকাটাকে, এই শব্দটা এই ওথেলোর এই চারিত্রিক বৈশিষ্ট্য থেকে এই ট্রামটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে ওথেলো সিনড্রোম। যখন প্রেমিকাকে, ধরো একজন প্রেমিক প্রেমিকাকে শুধু সন্দেহ করে, বা প্রেমিকা প্রেমিককে অযথাই সন্দেহ করে, তার মোবাইল চেক করে, অনেক কিছু চেক করে, তখন সেটাকে বলে ওথেলো সিনড্রোম। আর এই ওথেলো সিনড্রোম জিনিসটা এসেছে ওথেলোর চরিত্র থেকে। তাহলে তুমি বুঝতে পারছো ওথেলোর স্বভাবটাও কি? স্ত্রীকে সন্দেহ করা, স্ত্রীকে সন্দেহ করা। হ্যাঁ, কেসিও লেফটেন্যান্ট ছিল, এই যে লেফটেন্যান্ট লেখছি তো, কেসিও লেফটেন্যান্ট ছিল। অথেলো সিনড্রোম সবার মধ্যে অল্প অল্প থাকে, এটা এটা সবাই কি বলো, সবার ভিতরে আছে, সবার ভিতরে অথেলো সিনড্রোম আছে। তাহলে তো সমস্যা, সংসার ঘর সব ভেঙে যাবে, প্রেমিকা চলে যাবে। আচ্ছা, আমাদের সবার ভিতরে আছে না, এটা আমরা পরে আলোচনায় যাব। এখন আমি গল্পটা শেষ করি। তো ওথেলো ছিল ভেনিস জেনারেল, ঠিক আছে? ইতালির রাজধানী হচ্ছে ভেনিস। এই সরি, ইতালির রাজধানী না, ইতালির একটা শহর হচ্ছে ভেনিস, ঠিক আছে? ভেনিস জেনারেল ছিল ওথেলো। ওথেলো ছিল কালো আফ্রিকান মুর, তার জাতি ছিল মুর জাতি। মুর হচ্ছে আফ্রিকার একটা জাতি, সেই জাতির নাম হচ্ছে মুর। তো সে ছিল মুর। সে দেখতে খুব কালো ছিল, কিন্তু খুব মানে সুস্বাস্থ্যের অধিকারী এবং খুব বীর ছিল, সাহসী যোদ্ধা ছিল। তো সে যুদ্ধে অনেক বীরতা দেখার কারণে তাকে জেনারেলে কি করা হয়েছে? তাকে মানে জেনারেল পদে উত্তীর্ণ করা হয়েছে। এটা কিন্তু জেনারেল পদটা সামরিক বাহিনী কি সর্বোচ্চ মানের একটা পদ। তো অথেলো যখন তার এই যুদ্ধে বীরগাথাগুলো ডেসডেমোনা শুনেছে, শুনে ডেসডেমোনা কি করলো? অথেলোর প্রেমে পড়ার পর অথেলো ডেসডেমোনা দুজন কি করে পালিয়ে চলে যায়, পালিয়ে গিয়ে তারা বিয়ে করে। ডেসডেমোনা অথেলোর বীরত্ব গাথা শুনে তার এই কালো হলেও তার কি হয়? যে মনে ধরে যায়, মনে ধরার কারণে তাকে বিয়ে করে তারা পালিয়ে চলে যায়। পালিয়ে চলে যাওয়ার পর এখানে দেখো অথেলো কেসিওকে একটা পদ দিয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, কেসিওকে একটা পদ দিয়েছিল, যেই পদটার প্রতি লোভ ছিল ইয়াগোর। মানে ইয়াগো চাইছে যে এই পদটা ওকে দে, কিন্তু ওকে না দিয়ে কাকে দেওয়া হয়েছে? কেসিওকে দেওয়া হয়েছে। কেসিওকে দেওয়ার কারণে ইয়াগোর মনে ষড়যন্ত্র তখন থেকেই শুরু হয়েছে, ঠিক আছে? তখন থেকে তার ষড়যন্ত্র শুরু হয়েছে, কারণ সে পদটা পাওয়ার জন্য তার কি ছিল? লোভ ছিল। কিন্তু ইয়াগোকে না দিয়ে পদটা দেওয়া হয়েছে কেসিওকে। কে দিছে? অথেলো দিছে। তো অথেলো যখন ডেসডেমোনাকে ভালোবাসছিল, তখন তাকে একটা রুমাল দিছিল।
এই একটা স্ট্রবেরি প্যাটার্ন আঁকা একটা রুমাল দিয়েছিল, ঠিক আছে, স্ট্রবেরি প্যাটার্ন আঁকা একটা রুমাল দিয়েছিল। ম্যাম বইতে যে শোল্ডার লিখা, বইতে তো শোল্ডারে লিখবে, এত বিস্তারিত তো বইয়ে লিখবে না। ঠিক আছে, এখানে দেখো কেসিও লেফটেন্যান্ট তাকে যখন উচ্চপদ দেওয়া হয়েছে, তার থেকে উচ্চপদ দেওয়া হয়েছে, ইয়াগোর ভিতরে হিংসা এবং ষড়যন্ত্র ঢুকে গেছে। সে তখন চিন্তা করছে যে কিভাবে ক্ষতি করা যায়। তো রুমালের গল্পটা বলছি যে রুমালটাকে কিভাবে ইউজ করছে ইয়াগো। হ্যাঁ, এটা শুধু তোমরা দেখো, রুমালটা ছিল প্রেমের একটা টোকেন, ঠিক আছে, টোকেন অফ লাভ। সেটা কে দিছে? ওথেলো ডেসডেমোনাকে দিয়েছিল, যেটা তার মা তাকে দিছিল। ওথেলোর মা তাকে এই রুমালটা দিছিল, সে আবার এটা ডেসডেমোনাকে দিছিল। একদিন ওথেলোর মাথা ব্যথা করতেছে, ডেসডেমোনা কি করছে? ওথেলোকে এভাবে রুমালটা বেঁধে দিছিল। পরে ওথেলো রুমালটাকে এভাবে সরিয়ে ফেলে দিছে, নিচে ফেলে দিছিল। ফেলে দেওয়ার সময় কি করছে? ইমিলিয়া এই রুমালটা তুলে নিয়ে যায়, ঠিক আছে, নিয়ে এটা তার হাজবেন্ড ইয়াগোকে দেয়। ইয়াগো কি করে? এটা আবার কেসিউ রুমে রেখে আসে, ঠিক আছে, এটা কেসিউ রুমে রেখে আসে। আর ওথেলোকে বলে যে তোমার ওয়াইফ এই কেসিউর সাথে কি হচ্ছে? অবৈধ সম্পর্ক রয়েছে, ঠিক আছে, তোমার ওয়াইফ ওকে পছন্দ করে, প্রেম করে, ওর সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে, তার প্রমাণ তুমি দেখতে পারো কেসিউর রুমে গিয়ে। তখন অথেলো যখন দূর থেকে কেসিউকে দেখছিল, হ্যাঁ, এর ভিতরে আবার কেসিউ ঝগড়া করছিল একজনের সাথে, ওথেলো এর জন্য তাকে কি করছে? তার পথ থেকে সরাই দিছিল। তো কেসিউ একদিন ও ডেসডেমোনার সাথে এই ব্যাপারে কথা বলতেছিল যে রাজা ওথেলোকে বুঝাও, এটা ভুল বুঝেছিল, আমাকে যেন আমার আগের পদে ফিরিয়ে দেয়, এই ধরনের কথা বলতেছিল। কিন্তু দূর থেকে ওথেলো ভাবছিল যে ওরা ওয়াইফ কেসিউর সাথে প্রেমের কথা বলতেছে, এবং সে ওই যে রুমালটা কেসিউর রুমে পাইছে। এটা সম্পূর্ণ কাজটা কে করছে? ইয়াগো করছে। কি পরিমাণ ক্রিমিনাল তুমি চিন্তা করো, যে ডেসডিমোনার রুমালটাকে কেসিউর রুমে সুকৌশলে রেখে কেসিউ এবং ডেসডেমোনাকে ফাঁসাইয়া বলছে যে ওরা দুইজন অবৈধ সম্পর্ক রয়েছে। হ্যাঁ, ওরা এই যে দেখো তার রুমালও তার রুমে আছে। তখন ওথেলো কি করছে? অন্ধ হয়ে গেছিল, এই ইয়াগোর কথা শুনে সে বিশ্বাস করে ফেলছে। সে ভাবছে যে ইয়াগো সত্যি কথা বলছে, ওথেলোর সত্যি কেসিউর সাথে অন্যরকম সম্পর্ক রয়েছে। সে তখন তার স্ত্রীকে মেরে ফেলে। তার স্ত্রী রুমে গিয়ে তার স্ত্রী কোনো কথা না শুনে তখন তাকে মেরে ফেলে। এই মেরে ফেলার সময় ইমিলিয়া দৌড়ে আসে বলে যে এটা সব হচ্ছে ইয়াগোর ষড়যন্ত্র, ডেসডেমোনার কোনো দোষ নেই। এটা বলার পর সে কি করে? তা নিজের জীবন, ওথেলো নিজেই কি করে একটা খুর দিয়ে নিজের জীবন নিজেই শেষ করে দেয়, ঠিক আছে। মির্জাফর হলে তো প্ল্যান করতো না, সে আরো বড় লেভেলের, ঠিক আছে। তাই এই যে দেখো ওথেলো কি করছে? মারা গেছে কিভাবে? এখন সে নিজেকে হত্যা করছে, কারণ সে যখন জানতে পারছে যে ডেসডেমোনার কোনো দোষ নেই। এখানে এই গল্পে এই ট্র্যাজেডিতে কোনো গুরুত্বপূর্ণ কোটেশন নাই, ঠিক আছে। এখানে কোটেশন, এই গল্পের জন্য কোটেশন এত জোর দিয়ে পড়ার দরকার নেই, শুধু ক্যারেক্টার গুলো মনে রাখলে চলবে। ক্যারেক্টার গুলো আসতে পারে ওথেলো, ডেসডেমোনা, ইয়াগো, ইমিলিয়া, ক্যাসিও। এর ভিতরে ওথেলো আর ডেসডেমোনা, ওথেলো তো সবাই জানে মুর, ঠিক আছে, এটা আসবে না। এবং হ্যান্ডকারচিফের কাহিনীটাও চলে আসছে। তাহলে ডেসডেমোনা ইজ এ ক্যারেক্টার ফ্রম ওথেলো বা হিরোইন ফ্রম ওথেলো, এটা আসতে পারে, ঠিক আছে। এই যে ওথেলো অন্ধবিশ্বাস করে ধোঁকা খেয়েছে, পরে বুঝতে পারছে, এজন্য সে কি করছে? সে নিজে হত্যা করে ফেলছে। আমাদের ওথেলোর কাহিনী শেষ। তাহলে বলো তো, ইয়াগো ইজ এ ক্যারেক্টার ফ্রম কোথায়?
ইয়াগো চরিত্রটা কোথা থেকে নেওয়া হয়েছে? ওথেলো থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে গল্পটা হচ্ছে খুব মানে রোমান্টিক ট্র্যাজেডি বলবো, যে রোমান্সটাকে একদম ট্র্যাজেডিতে প্রকৃতি বলে নেচার যে ট্র্যাজেডি বানাই দিছে একদম। মানে গল্পটার শুরুটা খুব ইন্টেন্স রোমান্স দিয়ে শুরু হয়, কিন্তু শেষটা খুব মর্মান্তিক হয়। আর সেটা হচ্ছে রোমিও এন্ড জুলিয়েট। ঠিক আছে, রোমিও এন্ড জুলিয়েট। জুলিয়েটের বংশের নাম ছিল ক্যাপিলিয়েট। ঠিক আছে, আর রোমিওর বংশের নাম ছিল কি? মন্টেগু। এখানে আমি লিখে দিচ্ছি মন্টেগো আর হচ্ছে ক্যাপিলিয়েট ফ্যামিলি। ঠিক আছে, মন্টেগু আর এখানে দেখো রোমিও জুলিয়েটের ভেতর ঘটনাটা আমি বলি। রোমিও জুলিয়েটের বাবা মায়ের ফ্যামিলি, তাদের ভিতরে অনেক বছর ধরেই দ্বন্দ্ব চলছে। ঠিক আছে, মন্টেগো আর ক্যাপিলিয়েট ফ্যামিলির ভিতরে অনেক বছর ধরেই দ্বন্দ্ব চলছিল। জুলিয়েট ক্যাপিলিয়েট আর হচ্ছে রোমিও মন্টেগো। ঠিক আছে, তো এই দুই পরিবারের ভিতর অনেক দিন ধরে কি চলছে? দ্বন্দ্ব চলছে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই পুরো গল্পটা 3 দিনের, মাত্র 3 দিনের ঘটনা। আমি 3 দিনের ঘটনা বর্ণনা করব। ঠিক আছে, খুবই 3 দিনের ঘটনার ভিতরে টুইস্ট আছে, ঠিক আছে, ফ্যাসিনেশন আছে, ইমাজিনেশন আছে, ভালোবাসা আছে, এবং কি নেচারের দ্বারা তারা যে দুইজন দুজনের সাথে একসাথে হইতে পারছে না সেই ঘটনার বর্ণনা আছে এখানে। জুলিয়েটের পরিবার কি করছে? একটা পার্টি দিছে। পার্টি দেওয়ার ফলে রোমিও কি করছে? সেই পার্টিতে গেছিল। সেই পার্টিতে কিন্তু জুলিয়েটের সাথে দেখা করতে যায় নাই। সে এক মেয়েকে হালকা ভাষা পছন্দ করত, সেই মেয়েকে দেখতে জুলিয়েটের পার্টিতে গেছিল। ঠিক আছে, মানে ক্যাপিলিয়েট ফ্যামিলির পার্টিতে সে লুকিয়ে গেছিল, কারণ এখানে তো কি নিষেধ, মন্টিগুতে প্রবেশ নিষেধ। সে পরিচয় গোপন করে সে একটা মাস্ক পার্টি, যেটাকে বলে মুখোশ পরিহিত অবস্থায় ছিল। সে কি করলো? তার যে মেয়েকে পছন্দ করে সেই মেয়েকে দেখতে জুলিয়েটের পার্টিতে গিয়েছিল। তো পার্টিতে যাওয়ার পরে কি হলো? সে জুলিয়েটকে দেখে প্রথম দেখায় পছন্দ হয়ে যায়। ঠিক জুলিয়েটও তাকে দেখে প্রথম দেখায় দুজন দুজনকে পছন্দ করে এবং দুজন দুজনকে অনুভব করে যে দুজন দুজনকে খুব ভালোবাসে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম দিনের গল্প। তারপরে হচ্ছে প্রথম দিনের ভেতরেই আবার রাতে একটা ব্যালকনি সিন আছে, যে ব্যালকনি যে 40তম বিসিএস এ যেটা থেকে কোটেশন এসেছিল। তো এই ব্যালকনি সিনে তোমার জুলিয়েট বলে যে আমি আমার পরিবারের নাম রাখবো না, আমরা আমাদের পরিবার ভুলে আমরা দুইজন এক হয়ে যাব। ঠিক রোমিও তাকে বলে যে আমরা বংশ আমাদের দরকার নেই, কিছু দরকার নেই, আমরা দুইজনেই কি পূর্ণাঙ্গ। তো এটা বলার পর পরের দিন কি করে? নার্সের সহায়তায় রোমিও এবং জুলিয়েট কি করে? বিয়ে করে। নার্সের সহায়তা, কার? জুলিয়েটের নার্সের সহায়তায় দুজন কি করে? বিয়ে করে। বিয়ে করার পর এরপরে দেখা যায় যে রোমিও জুলিয়েটের চাচাতো ভাইকে মেরে ফেলছে। মেরে ফেলার কারণে তার শহর থেকে বিতাড়িত হইতে হয়েছে, কারণ তাকে এখন শাস্তি দিত। সেই জন্য কি করছে? শহর ছেড়ে চলে গেছে। এর মাঝে আবার এই ঘটনার কিছুটা আভাস পেয়ে, যে রোমিও জুলিয়েট একটা ছেলেকে পছন্দ করে, এরকম আভাস পেয়ে তার বাবা মা 3 দিনের ভেতরে জুলিয়েটকে প্যারিস কাউন্ট নামে এক লোকের সাথে বিয়ে দেওয়ার জন্য ঠিক করছে, যে 3 দিনের ভিতরে তাকে বিয়ে দিয়ে ফেলবে। তখন কি করলো? জুলিয়েট কি করছে? একজন
ফায়ার লরেন্স নামক একজন লোকের কাছে গেছে। ধরো চার্চে যারা কাজ করে এরকম সেবক আছে না, এই সেবকদের কাছে গেছে। ওনার নাম হচ্ছে ফায়ার লরেন্স। এই লরেন্সের কাছে যাওয়ার পর বলছে যে আমাকে বাঁচান, আমি রোমিওকে চাই, আমি ওই বিয়েটা করতে চাই না। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তোমাকে এক শিশি একটা ওষুধ দিছি, এটা খাওয়ার পরে তুমি 42 ঘন্টা কি থাকবা, মৃত মানুষের মতো ঘুমন্ত অবস্থায় থাকবা, তাহলে তোমাকে আর বিয়ে দিতে পারবে না। তোমাকে কি করবে, ওরা বক্সে করে ইয়েতে রেখে দিবে, কবরের মতন যে খ্রিস্টানরা রাখে ওখানে রেখে দিবে। আর আমি এই খবরটা রোমিওকে পৌঁছে দেব, রোমিও এসে কি করবে, তোমার সাথে পরে সাক্ষাৎ করবে, তারপর তোমরা এই শহর ছেড়ে চলে যাবা। এই ছিল তাদের প্ল্যান। মানে ফায়ার লরেন্স রোমিওকে বলবে যে সে মরে নাই, সে এটা ওষুধ খেয়ে আছে, 42 ঘন্টার পর সে জাগ্রত হবে ওই জায়গায় মিলিত হওয়ার জন্য, ঠিক আছে। কিন্তু দেখা যায় যে ফায়ার লরেন্স এই খবরটা রোমিওর কাছে পৌঁছাতে পারে নাই। এইদিকে জুলিয়েট কি করছে, ওষুধটা খেয়ে মারা যায়। এবং মারা যায় না, মানে ঘুমিয়ে যায় আর কি। তো ঘুমিয়ে যাওয়ার পর তার কি করছে, তার এই সবাই ভাবছে সে মারা গেছে, তাকে ইয়েতে কবর দিয়ে দিছে আর কি। কবর দেওয়ার পর কিন্তু এই খবর রোমিওর কানে চলে যায়। রোমিও এসে সত্যি সত্যি সে মরে গেছে মনে করে সে তার নিজেকে ছুরি দ্বারা হত্যা করে ফেলে, ঠিক আছে। সে লাস্ট কিস দেয় জুলিয়েটকে, তারপর সে নিজেকে হত্যা করে। জুলিয়েট যখন 42 ঘন্টা পর সজাগ হয় তখন দেখে যে রোমিওর লাশ পড়ে আছে। তখন সে ছোড়াটা দিয়ে সে নিজেকেও মেরে ফেলে। এটা হচ্ছে তৃতীয় দিনের কাহিনী। তাহলে প্রথম দিন তাদের দেখাও প্রেম হয়েছে, দ্বিতীয় দিন বিয়ে হয়েছে এবং দুইজন বিচ্ছেদ হয়ে আলাদাও হয়ে গেছে, এবং তৃতীয় দিন যে প্ল্যানটা ঠিকমতো বাস্তবায়ন না হওয়ার কারণে রোমিও ভুল বুঝে যে মারা গেছে মনে করে নিজেকে মেরে ফেলে। জুলিয়েটও তাকে ছাড়া বাঁচবে না দেখে জুলিয়েটও কি করে নিজেকে এই ছুরিটা দিয়ে শেষ করে দেয়। এটাই হচ্ছে পুরো গল্পটা। গল্প এখানে শেষ, রোমিও জুলিয়েটের এই গল্পটা। এখানে দেখো মজার টুইস্ট হচ্ছে, এখানে ট্র্যাজেডিটা সম্পূর্ণ এমন ট্র্যাজেডি, এখানে কারো কোনো ট্র্যাজিক ফ্ল নেই। এটা তারা প্রকৃতির দ্বারা আক্রান্ত হয়ে তারা তাদের ভাগ্যর যে নির্মম পরিহাসের কারণে একজন আরেকজনকে পায়নি, ঠিক আছে। এখন রোমিও এন্ড জুলিয়েটে হয়তো কোটেশন আসবে, আর ক্যাপুলেট আর মন্টেগু এই শব্দগুলো আসার সম্ভাবনা রয়েছে। আর ভিতরে তেমন কোনো টেকনিক্যাল টার্ম নেই যেগুলো পরীক্ষায় আসতে পারে। তারপরে দেখো আমরা বলবো, আমরা আরো বাকি আছে ম্যাকবেথ, কিং লিয়ার, জুলিয়াস সিজার, ঠিক আছে। এখানে দেখো উইলিয়াম শেক্সপিয়ারকে সবাই, মানে উইলিয়াম শেক্সপিয়ার কেন এত ফেমাস বা কেন তাকে বিখ্যাত নাট্যকার বলা হয়, খেয়াল করে দেখো রোমিও এন্ড জুলিয়েটের ঘটনাটা তোমার হয়তো কোথাও না কোথাও কোনো জিনিসে রিলেট করতে পারবা। ঠিক ম্যাকবেথের ঘটনাটাও রিলেট করতে, হ্যামলেটের ঘটনাটাও রিলেট করতে পারবা। কিভাবে রিলেট করতে পারবা, তুমি কোথাও হয়তো ব্যাপারে পড়বা যে চাচা কি করে ভাইকে মেরে ফেলছে, কারো চাচা কারো ভাইকে মেরে ফেলছে। আবার এমন হয় যে একজন আরেকজনের জন্য মরে যায়। এই যে থিমগুলো ইউনিভার্সাল, এগুলো দেখো বাস্তবে আমরা যদি আমাদের চারিপাশে তাকাই তাহলে আমরা এগুলার কি পাই, কিছু হলেও রিলেট করতে পারি। এই যে এটা সময়কে ঊর্ধ্বে উঠে সেই 16 শতকে এই গল্পগুলো লেখা, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই গল্পগুলো একদম বাস্তবতার সাথে মিলে যায় দেখে উইলিয়াম শেক্সপিয়ারকে গ্রেটেস্ট ড্রামাটিস্ট বলা হয়। এখন দেখো আমরা ম্যাকবেথ পড়ব। এই দুইটার ভিতরে কনফিউশন লাগতে পারে, মনে রাখবা ম্যাকবেথের যে রাজা সে হচ্ছে স্কটল্যান্ডের, আর হ্যামলেটের রাজা ডেনমার্কের, ঠিক আছে। এমন ওষুধ আছে, এটা হচ্ছে গল্পের চরিত্রে বানানো, হয়তো থাকতেও পারে এমন ওষুধ। ম্যাকবেথ হচ্ছে
গল্পের নায়ক প্রোটাগনিস্ট, ঠিক আছে? তার ওয়াইফ হচ্ছে লেডি ম্যাকবেথ, যাকে ফোর্থ উইচেস বলা হয়, ঠিক আছে, চতুর্থ। এখানে তিনটা ডাইনির কথা বলা আছে, থ্রি উইচেস, কিন্তু এগুলার নাম কিছু বলে নাই, থ্রি উইচেস, ঠিক আছে। তার স্ত্রীকে বলা হয়েছে মানে চতুর্থ উইচেস মানে ডাইনি, ঠিক আছে। আর এখানে লেডি ম্যাকবেথ, বাঙ্কো হচ্ছে ম্যাকবেথের বন্ধু, যাকে সে পরে ক্ষমতার জন্য হত্যা করে, বন্ধু বা সহযোগী, কমরেড বলতে পারি আমরা, ঠিক আছে। আর শেষে একটা চরিত্র জানলেই চলবে, সেটা হলো ম্যাকডাফ, যে হ্যামলেটকে হত্যা করছে, ঠিক আছে। হ্যামলেট না, ম্যাকবেথকে হত্যা করছে। তারা সবাই কি হচ্ছে সেনাপতি লেভেলের। এখানে যতগুলো পুরো বলছি, ম্যাকডাফ, বাঙ্কো এবং ম্যাকবেথ, তারা সবাই কি ছিল, উচ্চ হাই র্যাঙ্কের কি ছিল, লেফটেন্যান্ট বা জেনারেল ছিল। এখানে দেখো ম্যাকবেথের ঘটনাটা, ম্যাকবেথ এখানে হাই অ্যাম্বিশাস, এটা হচ্ছে তার ট্রেজিক ফ্লো। আর এই পুরো ঘটনাটাতে তার অতিরিক্ত ক্ষমতার প্রতি লোভের কারণে অনেকগুলো মৃত্যু বা ট্র্যাজেডি সে তৈরি করে। গল্পের শুরুতে একদম দেখা গিয়েছে, দেখো গল্পের শুরুতে একদম প্রথমে যেটা দেখা গেছে, এই থ্রি উইচেস তারা একটা যুদ্ধ জয় করে আসছিল, ঠিক আছে। এই থ্রি উইচেস, এই বাঙ্কু আর ম্যাকবেথ একসাথে আসতেছিল, এই থ্রি উইচেস এর দেখা পায়। তখন এই থ্রি উইচেস তাদেরকে ভবিষ্যৎবাণী করে বলছিল যে, ম্যাকবেথকে বলছিল যে তুমি থেইন অফ কৌডর হবা, তারপর তুমি রাজা হবা। থেইন অফ কৌডর মানে হচ্ছে ম্যাকবেথ যে বীরত্বের সাথে যুদ্ধ করছে, এই যুদ্ধ করার কারণে এই থেইন মানে হচ্ছে অমাত্য, তাকে এই রাজ্যটা দেয়া হয়েছে এই কৌডরটা। কৌডর মানে এখানে একটা অঞ্চল বুঝাইছে, ঠিক আছে। তাকে থেইন অফ কৌডর বানানো হয়েছে, মানে এই অঞ্চলটার শাসনের ভাগ তাকে রাজা দিয়ে দিছে, যে বীরত্বপূর্ণ যুদ্ধে জয়লাভ করার কারণে। তো সে যখন বাসায় আসে, এসে যখন শুনে যে তাকে থেইন অফ কৌডর বানানো হয়েছে, যেটা থ্রি উইচেস কি করছিল, ভবিষ্যৎবাণী করছিল। তো থ্রি উইচেস এর ভবিষ্যৎবাণী এবং থেইন অফ কৌডর হয়ে যাওয়াটা কি হয়েছে, মিলে গেছে। তখন সে ভাবতেছে যে সে দুইটা ভবিষ্যৎবাণী করছিল, একটা হচ্ছে সে থেইন অফ কৌডর হবে, আরেকটা হচ্ছে সে রাজা হবে, তাহলে আরেকটা ভবিষ্যৎবাণী হওয়ার অপেক্ষা। তো সে তখন তার স্ত্রীর সাথে এই কথাগুলো শেয়ার করে, যে দেখো আমাকে তো তিনটা ডাইনি বলছে যে আমি থেইন অফ কৌডর হব, তারপর আমি রাজা হব। তখন তার স্ত্রী তাকে প্ররোচনা দিয়ে বলে যে অর্ধেক কথা যেহেতু মিলে গেছে, এটাও সত্য হবে যদি তুমি স্কটল্যান্ডের রাজাকে মেরে ফেলো, এটাই একমাত্র সম্ভব তুমি রাজা হওয়া, এই ভবিষ্যৎবাণীটাকে বাস্তব করার ক্ষেত্রে। তখন সে কি করলো, সে কনফিউজ ছিল, কিন্তু তার স্ত্রী তাকে বারবার পরিচিত করছে যে তুমি পারবা, তুমি তাকে খুন করলেই তুমি রাজা হতে পারবা। তো এর ভিতরে কি করলো, স্কটল্যান্ডের রাজা ম্যাকবেথের বাড়িতে একদিনের জন্য রাতে তার দুর্গে থাকার জন্য এসেছিল, অতিথি হিসেবে তার দুর্গে থাকার জন্য কি করেছিল, এসেছিল। সেই সুযোগটা নিয়ে লেডি ম্যাকবেথ বলতেছে যে এখনই সুযোগ, তুমি তাকে হত্যা করো, হত্যা করে রাজা হয়ে যাও, থ্রি উইচেস এর ভবিষ্যৎবাণী সত্য করে ফেলো। তখন কি করছে ম্যাকবেথ, স্কটল্যান্ডের রাজাকে হত্যা করে তখন তার দুই ছেলে পালিয়ে চলে যায় রাজপ্রাসাদ থেকে। সে আবার যখন এই ডাইনিগুলোর দেখা পায়, এই ডাইনিগুলো তাকে তিনটা ভবিষ্যৎবাণী করে। এছাড়াও এর আগেও সে বানকুর তাকে মেরে ফেলবে, সেই ইয়েতে সে কি করে বানকুকে হত্যা করে, কিন্তু তার ছেলে বেঁচে যায়, ছেলে পালিয়ে যায়। তারপর সে যখন আবার উইচেসের কাছে গেছিল, উইচেস তিনটা ভবিষ্যৎবাণী করছিল যে বিওয়্যার অফ ম্যাকডাফ, মানে ম্যাকডাফ থেকে দূরে থেকো,
ম্যাকডাফ সে ক্ষমতার লোভে ম্যাকবেথ কি করছে, ম্যাকডাফের ফ্যামিলি সবাইকেও মেরে ফেলছে। তাহলে সে ম্যাকডাফ তাকে কি করতে পারে, ক্ষতি করতে পারবে। এজন্য বলছে যে বিওয়্যার অফ ম্যাকডাফ, মানে ম্যাকডাফ থেকে দূরে থাকো। হ্যাঁ, আরেকটা ভবিষ্যৎবাণী করছিল, যতক্ষণ না পর্যন্ত বীরনাম উড, একটা বনের নাম, ঠিক আছে, ডান্সিনান হিলের কাছে আসে, ততক্ষণ না পর্যন্ত মানে তোমাকে কেউ হারাতে পারবে না। তো এটা কি সম্ভব, একটা পাহাড়, হ্যাঁ, আরেকটা পর্বতের কাছে যাওয়া, পাহাড় কি পর্বতের কাছে যেতে পারে? তো সে ভাবছে তাহলে তো তাকে হারানো অসম্ভব। আরেকটা বলছিল যে মহিলার পেটে, হ্যাঁ, নো ওয়ান ব্রন অফ উম্যান ক্যান কিল ইউ, মানে কোনো মহিলার পেটে জন্ম নেওয়া মানুষ তোমাকে হত্যা করতে পারবে না। তাহলে সে দেখতেছে যে শেষের দিকে দুইটা ভবিষ্যৎবাণী এটা কখনোই হওয়া সম্ভব না, তাকে মারা একদম পুরোই অসম্ভব। এটা কিভাবে সম্ভব? বিনাম উড কি কখনো ডান্সিনান হিলের কাছে আসতে পারবে? আসতে পারবে না। এবং মহিলার পেটে তো মানুষ জন্ম হয়, তাহলে মহিলার পেটে জন্ম হওয়া কোনো মানুষ তাকে মারতে পারবে না। এটা কিভাবে সম্ভব? সে ধরে নিছে যে সে জিতবে। তো ম্যালকমের নেতৃত্বে, ম্যালকম ছিল স্কটল্যান্ডের রাজার ছেলে, ম্যালকমের নেতৃত্বে ম্যাকডাফরা কি করলো, তাকে তাকে ঘিরে ফেলার জন্য, তার সাথে যুদ্ধ করার জন্য, তাকে প্রতিহত করার জন্য আসতে লাগলো। সেই সময় তারা কি করেছিল, বীরনামউডের গাছের পাতাগুলো ক্যামোফ্লেজ হিসেবে ব্যবহার করেছে। ক্যামোফ্লেজ মানে জিনিসটা হচ্ছে, গেরিলা যুদ্ধের সময় তুমি দেখবা যে সৈনিকরা নিজেদের শরীর গাছ লতা পাতা দিয়ে ঢেকে ফেলে, ঠিক আছে, ছদ্মবেশ ধারণ করে। ক্যামোফ্লেজের বাংলা হচ্ছে ছদ্মবেশ। সেই বীরনাম উডের ছদ্মবেশ ধারণ করছে সব সৈনিকরা, তাদের মাথায় এই বীরনাম উডের পাতা গাছ দিয়ে ঢেকে ফেলছে, ঠিক আছে, পাতা দিয়ে ঢেকে ফেলছে। তখন তারা কি করছে, হেঁটে হেঁটে ডান্সিনাল হিলের দিকে এগিয়ে আসছে। তাহলে কিন্তু কথা সত্য হয়ে গেছে, ম্যাকডাফ এগিয়ে আসছে, বিওয়্যার অফ ম্যাকডাফ, ম্যাকডাফ কিন্তু এগিয়ে আসছে মারার জন্য, ঠিক আছে। তারপর বলছে বীরনাম উড যদি ডান্সিনানের হিলের কাছে আসে তাহলে তুমি মারা যাবা। তো বীরনাম উড কিভাবে আসছে, ওই যে ক্যামোফ্লেজ পরে ম্যাকডাফ ম্যালকম বাহিনী এগিয়ে আসতেছে ডান্সিনান হিল, মানে তার দুর্গের কাছে। তাহলে দ্বিতীয় ভবিষ্যৎবাণী যে এটাও কিন্তু সত্য হয়ে গেছে। এবং শেষ ভবিষ্যৎবাণী কি, যে কোনো মহিলা মানুষের পেটে জন্ম নেওয়া, কোনো মহিলার পেটে জন্ম নেওয়া কোনো মানুষ তাকে মারতে পারবে না। তো আসলো, যুদ্ধ বাঁধলো ম্যাকডাফ এবং ম্যাকবেথ যুদ্ধে। ও এর আগের একটা কাহিনী, যখন খুন করছে, ঠিক আছে, স্কটল্যান্ডের রাজাকে খুন করার পর তার স্ত্রী আত্মশোচনায় ভোগা শুরু করে, ভোগে পাগল হয়ে যায় এবং সে তার হাত ধুতে থাকে, ঠিক আছে, তার অপরাধ মোছার জন্য, তার যে কৃতকর্ম মোছার জন্য। এবং সে তখনই এই লাইনটা বলে যে যে সমগ্র আরব বিশ্বের কি সুগন্ধ এই পাপকে ধুতে পারবে না, এই পাপকে মুছতে পারবে না। তার স্ত্রী যখন মারা যায় তখন ম্যাকবেথ বলছিল, একজন লোক এসে বলছে যে রানী তো মারা গেছে, তখন সে বলছিল যে লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো সিগনিফাইং যে নাথিং, এই কথাটা বলছিল, যে জীবন হচ্ছে যে কোনো কিছুই মানে নাই, জীবন হচ্ছে শূন্য, যে সিগনিফাইং নাথিং, এই কোটেশনটা বলছিল। তো এটার মাঝের অংশটা ছিল, এটা বলতে ভুলে গেছিলাম, তাই বলে দিলাম। ম্যাকডাফ এবং ম্যাকবেথ যুদ্ধে নামছে দুজন, একদম ডুয়েল যে ব্যাটল, যেটা সমর মুখোমুখি যুদ্ধ। এই মুখোমুখি যুদ্ধে দুইজন দুজনকে প্রত্যাঘাত করতেছে। এমন সময় ম্যাকবেথ বলতেছে যে তুমি আমাকে মারতে পারবে না, কারণ উইচেস ভবিষ্যৎবাণী করছে যে নো ওয়ান ব্রন অফ হিউম্যান ক্যান কিল হিম, মানে আমাকে কেউ হত্যা করতে পারবে না। তখন সে ম্যাকডাফ বলে যে আমি স্বাভাবিকভাবে আমার মায়ের পেট থেকে আসিনি, আমাকে সিজারিয়ান পদ্ধতি থেকে এই পৃথিবীতে আনা হয়েছে। তাহলে এই কথাটাও কিন্তু পুরোপুরি মিলে গেছে, যে সে নর্মাল, সেক্ষেত্রে তার ব্রনটা নর্মাল ব্রন ছিল না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তৃতীয় ভবিষ্যৎবাণীও মিলে গেছে। তখন কি করছে ম্যাকডাফ, তাকে তরবারি দিয়ে স্লেন করে, ঠিক আছে, তরবারি দিয়ে জবাই করে ফেলে, এটাকে বলে স্লেন। এই গল্পের এতটুকুই শেষ, ঠিক আছে। এখানে দেখো এই ম্যাকবেথে আসার মতো প্রশ্ন হচ্ছে কোটেশন,
যেতে একবার কোটেশন আসছে, আরো বিখ্যাত দু একটা কোটেশন আসছে, এগুলো মেটাফর হিসেবে আসতে পারে এবং ডাইরেক্ট কোটেশন হিসেবে আসতে পারে। এই যে কোটেশন গুলো সবগুলো উইলিয়াম শেক্সপিয়ারের কোটেশন। আমি একটা রেকর্ড ভিডিও ক্লাস দেব, নয়তো লাইভ ক্লাসে তো কোটেশন লিখে পড়ানো সম্ভব না, তাই রেকর্ড একটা ভিডিও ক্লাসে তোমরা উইলিয়াম শেক্সপিয়ারের সবগুলো কমেডি প্লাস ট্র্যাজেডি এবং হিস্ট্রিক্যাল প্লেতে যে বিখ্যাত কোটেশন গুলো উচ্চারণ করছে বিভিন্ন চরিত্র দ্বারা, সেগুলো দিব। ঠিক আছে, এখানে ম্যাকবেথের গল্প শেষ। জানার মতো পরীক্ষায় আসবে কোটেশন আর হচ্ছে চরিত্রগুলো, যে থ্রি উইচেস এর চরিত্র কোথায় রয়েছে, ফোর উইচেস কে ছিল, লেডি ম্যাকবেথ কে। ঠিক আছে, লেডি ম্যাকবেথ হচ্ছে প্রোটাগনিস্টের ওয়াইফ, বানকু ছিল বন্ধু, ম্যাকডাফ কাকে খুন করছে, ম্যাকবেথকে খুন করছে। জানার মতো তথ্য এটাই। আরেকটা হচ্ছে এটা হচ্ছে স্কটল্যান্ডের রাজাকে খুন করছে। ঠিক আছে, এখন আমরা পড়বো কিং লিয়ার। কিং লিয়ার ছিল ব্রিটেনের রাজা। হ্যামলেট ছিল প্রিন্স অফ ডেনমার্ক। ঠিক আছে, হ্যামলেট কি ছিল? প্রিন্স অফ ডেনমার্ক। এই ক্লাসের পিডিএফ দেব এবং গত ক্লাসের পিডিএফ দেওয়া হয় নাই, গত ক্লাসের পিডিএফ দুইটা একসাথে দেব। লাস্ট অবধি বেঁচে ছিল না, পাগল হয়ে মারা যায় লেডি ম্যাকবেথ, তার সেনিটি লস করে মারা যায়। শেষ পর্যন্ত লেডি ম্যাকবেথ কি হয়, তার মাথার সেন্স চলে যায়, সে পাগলের মতন আচরণ করে, শেষ স্লিপ ওয়াকিং করে, রাতে ঘুমের ভিতরে হাঁটে। ঠিক আছে, রানীর এই সমস্যা দেখা দেয় এবং রানী তার মাথার ভারসাম্য হারাই ফেলে এবং শেষ পর্যন্ত রানী মারা যায়। এখন দেখো, এখানে রাজার গল্প বেশি। একটা জিনিস মনে রাখবা, উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি বা কমেডি সবগুলি হচ্ছে হাই ক্লাস সোসাইটি। ঠিক আছে, এজন্য বলছিল যে এগুলো বুর্জুয়া শ্রেণীর প্লে এবং 16 শতকে বিখ্যাত হচ্ছে ড্রামার জন্য, এজন্য এটাকে গোল্ডেন এজ অফ ড্রামা বলা হয়। আর ইয়া হচ্ছে বিখ্যাত হচ্ছে 19th সেঞ্চুরি, মানে ভিক্টোরিয়ান পিরিয়ড বিখ্যাত হচ্ছে নোবেলের জন্য। আর রোমান্টিক পিরিয়ড বিখ্যাত হচ্ছে লিরিকের জন্য। এক একটা সময় এক একটা জিনিস ট্রেন্ড সেট করছে। ঠিক আছে, আর নিউ ক্লাসিক্যাল এজ বিখ্যাত হচ্ছে স্যাটায়ার, মানে স্যাটিরিক জাতীয় লেখার জন্য, যেই লেখাতে সমাজের ত্রুটি বিচ্ছেদগুলোকে তুলে ধরে স্যাটায়ার লেখা হতো। যেমন গালিভার ট্রাভেলস বিখ্যাত একটা পলিটিক্যাল স্যাটায়ার। ঠিক আছে, নরমাল স্যাটায়ার যদি আবার স্যাটায়ারকে ক্যাটাগরাইজ করে, এটা হচ্ছে একটা পলিটিক্যাল স্যাটায়ার। ওই যুগে খুব বেশি তোমার কবিতা বলো ইয়ে বলো হয় নাই, শুধু কমেডি অফ ম্যানার হইছে, স্যাটায়ার হইছে, আর জন মিল্টনের প্যারাডাইস লস্ট হইছে। এই তিন চারটা জিনিসই খুব বিখ্যাত ছিল নিউ ক্লাসিক্যাল এজে। ঠিক আছে, ড্রাইডেনের কবিতা ছিল একটা ম্যাকফ্ল্যাকনো, এটাও খুব বিখ্যাত। রেপ অফ দ্য লক, সেটাও বিখ্যাত। এটা হচ্ছে পোপের রেপ অফ দ্য লক, আর ড্রাইডেনের হচ্ছে ম্যাকফ্ল্যাকনো। তো এই ট্রাম্পগুলো ছিল কোথায়, তোমার নিউ ক্লাসিক্যাল এজে। আর ড্রামা, যে উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর ড্রামা, যেখানে রাজা রানীর কাহিনী বা বেশিরভাগ চরিত্র রাজা রানী নির্ভর, সেটা ছিল মধ্য তোমার 16th সেঞ্চুরিতে। এজন্য এই প্লে গুলোকে বলে হয় যে বুর্জুয়া শ্রেণীর প্লে। শ্রমিক শ্রেণী যেটা, এই শ্রেণীটার কথা বলা হয়েছে তোমার 19th সেঞ্চুরি ড্রামা থেকে শুরু করে, মানে ভিক্টোরিয়ান পিরিয়ডের নোবেল থেকে শুরু করে 20 শতকের ড্রামাতে নিম্নমধ্য শ্রেণী বা শ্রমিক শ্রেণীদের কথা, শ্রমিক শ্রেণীদের শোষণ তুলে ধরা হয়েছে। খেয়াল করে দেখো, একটা কিন্তু স্বাতন্ত্র, প্রত্যেকটার একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, স্বাতন্ত্রতা রয়েছে, স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে। 19th সেঞ্চুরি বলো উইলিয়াম শেক্সপিয়ার, তখন এই যুগটা ফেমাস ছিল প্লে এর জন্য, নাটকের জন্য। ঠিক আছে, এই নাটকগুলোতে আবার তুমি দেখতেছো যে রাজা যারা, তারা ছিল হায়ার লেভেলের, তারা কোনো নরমাল ক্লাসের লুক ছিল না। উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি বলো কমেডি বলো, তারা হাই ক্লাস সোসাইটি। যেমন এখানে দেখো, কিং লিয়ার হচ্ছে
কিং লিয়ার এখানে ব্রিটেনের রাজা। কিং অফ ব্রিটেন। এখানে চারটা চরিত্রের নাম তোমার জানতে হবে। একটা হচ্ছে কিং লিয়ার, রিগান, গনেরিল আর হচ্ছে কর্ডিয়ালা। আর বাকিগুলো গুরুত্বপূর্ণ না, ঠিক আছে। কর্ডিয়ালা এটা হচ্ছে বিশ্বাসঘাতক মেয়ে, রাজার মেয়ে। তারা তিনজনেই রাজার মেয়ে, এই দুজন হচ্ছে বিশ্বাসঘাতক। আর কর্ডিয়ালা হচ্ছে ইনোসেন্ট, নিষ্পাপ একটা চরিত্র। ঠিক আছে। ওথেলো পড়ানো শেষ। ওথেলোর গল্প খুব ছোট। তার স্ত্রীকে সন্দেহ করে সে তার স্ত্রীকে মেরে ফেলে, পরে জানতে পারে তার স্ত্রীর কোনো দোষ ছিল না, তখন সে তার নিজেকেও হত্যা করে ফেলে। ঠিক আছে। আর কার কথা শুনে মারে? ইয়াগোর ষড়যন্ত্র, মানে ইয়াগোর ষড়যন্ত্রে পরে ইয়াগোর কথা শুনে তার স্ত্রীকে অবিশ্বাস করে সে মেরে ফেলে। মূল কথা হচ্ছে এটা। এখন আসলে আমরা কিং লিয়ারের কাহিনীটা বলতেছি। কিং লিয়ার হচ্ছে ব্রিটেনের রাজা ছিল, তার 3 মেয়ে ছিল। তো রাজা একবার চিন্তা করলো যে তার রাজ্য, সে আর কোনো কাজ করবে না, সে বসে বসে খাবে, তার রাজ্যটাকে 3 ভাগে 3 মেয়েকে দিবে। কিন্তু 3 মেয়েকে দিবে এক শর্তে, রাজাকে বলতে হবে তারা রাজাকে কেমন ভালোবাসে, মানে হাউ মাচ দে লাভ, তারা কি পরিমাণ ভালোবাসে, কিভাবে কেমন ভালোবাসে, এটা তাদেরকে ডিক্লেয়ার করতে হবে, রাজার কাছে প্রকাশ করতে হবে যে তাদের ভালোবাসার ইয়াটা কিরকম, প্যারামিটারটা কিরকম। তখন তার 2 মেয়ে ভণ্ড, ঠিক আছে, বিশ্বাসঘাতক, এই 2 মেয়ে রিগান আর গনেরিল কি করছে, বলছে যে একজন বলছে যে অনেক ভালোবাসে, ঠিক আছে, আরেকজন বলছে অনেক পরিমাণ ভালোবাসে। তো এই বলাতে রাজা খুশি হয়ে তাদেরকে কি করছে, রাজ্যের 2টা অংশ ভাগ করে দিছে। আরেকটা অংশ ছিল, তখন কর্ডিয়ালাকে জিজ্ঞেস করছে যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। তখন কর্ডিয়ালা উত্তর দিয়েছে যে দেখো আমি যখন বিয়ে হব, ওরা মানে কর্ডিয়ালা মিথ্যা বলে নাই, কারণ ওরা বলছে পৃথিবীর সবথেকে বেশি ভালোবাসে তার বাবাকে। হ্যাঁ, রিগান আর বর্নেট বলছে, কিন্তু কর্ডিয়ালা বলছে এটা এটা কি সম্ভব, আমি কি তোমাকে সবথেকে বেশি ভালো, মানে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবো, কারণ আমার যখন বিয়ে হয়ে যাবে তখন আমার স্বামীকেও ভালোবাসা লাগবে। ঠিক আছে, তোমার যতটুকু বাবা হিসেবে ভালোবাসা দরকার, তোমার যতটুকু প্রাপ্য, আমি তোমাকে ততটুকুই ভালোবাসি, এর বেশিও না এর কমও না। ঠিক আছে, এটা বলার পর রাজা কিন্তু খুশি হয়নি, রাজা বিরক্ত হয়েছে। কেন? কারণ রাজা ভাবলো যে এটা কি উত্তর দিল, সে তো ছন্দও বলল না, আমাকে কোনো খুশিও করলো না, সে একটা মুখের উপর স্পষ্ট একটা উত্তর দিয়ে ফেললো। তখন তার রাজা তাকে শাস্তি দিল যে তোমাকে সম্পত্তিচ্যুত করা হবে এবং তুমি এই রাজ্য ছাড়তে হবে। তখন রাজার যে সহযোগী ছিল কান্ট, তাকে বলছে যে এটা ঠিক করতেছে না, আপনার মেয়ে সৎ, আপনার মেয়ে ঠিক কথা বলছে, কিন্তু রাজা শুনে নাই। তো কর্ডিয়ালা এমন সময় কি করলো, ফ্রান্সের এক ডিউক কর্ডিয়ালাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে গেল, মানে কর্ডিয়ালা ফ্রান্সে চলে গেল, আর রিগান আর গন্ডিল রয়ে গেল। কিং লিয়ার কি করলো, ভাবলো যে রিগান আর গন্ডিলের কাছে থেকে বাকি জীবনটা কাটিয়ে দেবে। তখন কিং লিয়ার কি করছে, রিগানের কাছে গেছে, যার পর সে খারাপ ব্যবহার করছে, রাজার কিছু সুবিধা কমাই দিছে, এবং রাজার উপর সে কি করছে, ভাবছে এই লোকটা তো বেশি, মানে বেশি খবরদারি করে, বেশি করে, ওকে একটু শাস্তি দিতে হবে। যেন রিগান কি করছে, বা রাজার যে সেবা করতো যে লোকগুলোকে সরাই দিছে। তখন এই মেয়ের অত্যাচারে গেল গনরিলের কাছে, সেম আচরণ গনরিলও করেছে। তো রাজা তখন বলেছিল যে পয়জনাস স্নেক যে একটা কোটেশন আছে, এই কোটেশনটা তখন বলছিল যে একটা মেয়ে মানে মানে একটা অকৃতজ্ঞ সন্তান পয়জনাস স্নেকের মতন, বিষধর সাপের মতন। ঠিক আছে,
তো গন্ড্রিলের আচরণে কষ্ট পেয়ে একদিন রাজা কি করলো, রাতে বের হয়ে গেল, মানে বের হয়ে গেছে গন্ড্রিলের এখান থেকেও রাজা বের হয়ে রাজা একদিন একটা কুটিরে আশ্রয় নিল। ঠিক আছে, এই কুটিরে আবার আরেকটা চরিত্রের দেখা পেয়েছে। এই চরিত্রের সাথে তখন রাজা, তার এটা ছিল একটা ঝড়ের রাত্র। ঠিক আছে, রাজা এই ঝড়ের ভিতরে হঠাৎ তার বোধোদয় হইলো যে সে তার কর্ডিয়ালের সাথে রং করছে, তার চরিত্রের একটা ট্রান্সফরমেশন হয়েছে। সে তখন এই উদ্ধত রাজার থেকে, হ্যাঁ অহংকারী রাজার থেকে সে শান্ত হয়ে যায়, বিনয় হয়ে যায়। সে বুঝে যে কর্ডিয়ালার কোনো দোষ ছিল না, রিগান আর গন্ড্রিলের কথা, মিষ্টি কথা উনি ইনফ্লুয়েন্সড হয়ে উনি এটা কর্ডিয়ালার সাথে অন্যায় করছে। এর ভিতরে দেখা যায় রিগান গন্ড্রিল, এটা আরো অনেক কাহিনী, এগুলো গুরুত্বপূর্ণ না। ষড়যন্ত্র কি করে, রাজাকে কি করে বন্দি করে ফেলে এবং কর্ডিয়ালাকেও বন্দি করে ফেলে। তখন কর্ডিয়ালাকে প্রথম এই গন্ড্রিলের আর রিগানের সাথে আরেকজন ছিল, ঠিক আছে, গ্লোচেস্টারের ছেলে যেগুলো ছিল, ওই এডমন এবং এডগার, এই এডগার কি করছে, কর্ডিয়ালাকে মেরে ফেলে। ঠিক আছে, এডগার না জানি এডমন, ঠিক আছে, ওকে মেরে ফেলে। মেরে ফেলার পর যখন রাজা শুনে কর্ডিয়ালাকে মেরে ফেলছে, কর্ডিয়ালা রাজাকে বাঁচাইতে আসছিল। ঠিক আছে, যখন রাজাকে বন্দি করা হয় তখন কর্ডিয়ালা রাজাকে বাঁচাতে আসে, সে বন্দি হয়। বন্দি হওয়ার পর কর্ডিয়ালাকেও মেরে ফেলে। মেরে ফেলার পর রাজা তখন গল্পে এটা দেখায় যে, বলে যে পাখিরও একটা জীবন আছে, ঠিক আছে, কিন্তু আমার মেয়ে কোনো প্রশ্বাস নিতে পারছে না, কোনো ব্রিথ করতে পারছে না, মানে এত নিদারুণ কেন আমার জীবন, আমি কেন এগুলো করতে, এরকম ল্যামেন্টেশন করতেছি। এমন ল্যামেন্টেশন করতে করতে দেখা যায় যে রাজাও মারা গেছে। এটার একটা পূর্বাভাস গল্প দিয়ে গল্পটা শেষ হয়েছে, মানে রাজাও মারা গেছে বুঝাইতেছে। তাহলে এই গল্পটা ছিল একটা অহংকারী রাজার, তার যে অহংকার, ঠিক আছে, এই অহংকার থেকে বিনয়ের পথে আসার পর, কিন্তু বিনয়ের পথে এসেও কিন্তু সে প্রকৃতি থেকে ক্ষমা পায়নি। তার কি করতে হয়েছে, তাকে মারা যাইতে হয়েছে, সে বিদ্ধ হয়ে সে মারা গেছে। আর তাকে বাঁচাইতে এসে তার একদম নিষ্পাপ মেয়ে কর্ডিয়ালা কি করছে, বন্দী হয়। বন্দী হয়ে কর্ডিয়ালাকে ওরা মেরে ফেলে, রাজা কর্ডিয়ালাকে বাঁচাইতে পারে না। এজন্য রাজা আরো, যখন শুনে রাজা আরো সুখে মারা যায়। এখানে খেয়াল করে দেখো, গল্পের মূল যে ট্রানজিশনটা বা যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে কিং লিয়ারের তিনটা মেয়ে, এবং তিনটা মেয়ে কি করছে, কিভাবে রাজা মারা গেছে। তাহলে এখানে পরীক্ষা আসার মতো হচ্ছে চরিত্রগুলা, আর হচ্ছে তোমার কোটেশন, কয়েকটা গুরুত্বপূর্ণ কোটেশন আছে। কোটেশন অনেকগুলো, উইলিয়াম শেক্সপিয়ারের অনেকগুলো কোটেশন আছে যেগুলো পরীক্ষা আসার মতো, পরীক্ষা উপযোগী, কিন্তু এগুলো তো আমি বোর্ডে লিখে সম্ভব না। তাই আমি এগুলো একটা কোটেশন গুলো আলাদা করে উইলিয়াম শেক্সপিয়ারের তোমাদেরকে একটা রেকর্ড ক্লাস দেব। ঠিক আছে, তাহলে তুমি রেকর্ড ক্লাসে এই কোটেশন গুলো পড়লে ইনশাআল্লাহ যদি পরীক্ষা আসে, আশা করি যে আমরা কমন পাবো। এখানে কিং লিয়ারের গল্প শেষ। তাহলে বলো, কর্ডিয়ালা চরিত্রটি কোন কাহিনী থেকে নেওয়া হয়েছে? কর্ডিয়ালা চরিত্রটি কোন কাহিনী থেকে নেওয়া হয়েছে? কিং লিয়ার, থ্যাংক ইউ। আজকে কালকে যারা অ্যানসার দিছো তাদের থেকে একজনের নাম লটারি করে, সবাই অ্যানসার দিছো, লটারি করে একজনের নাম তুলে তাকে একটা ইউনিক ডাইজেস্ট উপহার দেব ইনশাআল্লাহ। আজকের ভিতরে রেজাল্ট বলে দেব। ঠিক আছে, কালকে রাত্রে যারা ট্রাজি কমেডি এবং রোমান প্লে রেজাল্ট কমেন্টে উত্তরগুলো দিছিলা, সবার নাম লিখে একটা লটারি করব। যার নাম উঠে সেটা দেখাবো এবং সে একটা ইউনিক ডাইজেস্ট পাবা। আচ্ছা, যেটা পড়াতেছিলাম জুলিয়াস সিজার, জুলিয়াস সিজার কি প্লে বলো তো? এটা তো সবাই জানো, জুলিয়াস সিজার, জুলিয়াস সিজার কি প্লে? জুলিয়াস সিজার কি প্লে?
জুলিয়াস সিজার রোমান প্লে, রোমান ট্র্যাজেডি বা রোমান প্লে। আচ্ছা দেখো, রোমান প্লে মানে হচ্ছে রোমে এটার সেটিং হবে, গল্পটার সেটিং হবে রোমে, ঠিক আছে, এবং চরিত্রগুলো হবে রোমান। রোমান মানে হচ্ছে যে রোমের অধিবাসী তাদেরকে বলা হয় রোমান। তো জুলিয়াস সিজারের গল্পটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জুলিয়াস সিজারের সাথে তুলনা করা হয়। কেন তুলনা করা হয়? জুলিয়াস সিজার যাদেরকে বিশ্বাস করেছিল তারাই জুলিয়াস সিজারকে হত্যা করেছে। ঠিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন দশায় খন্দকার মোস্তাক, যাকে অনেক মানে বিশ্বস্ত রেখেছে, খন্দকার মোস্তাক ও বঙ্গবন্ধুকে খুব কাছের মানুষ হিসেবে খুব ভালো অভিনয় করেছে এক সময়, তারাই কি করেছে? বঙ্গবন্ধুর খুন করেছে। এজন্য জুলিয়াস সিজারের চরিত্রটাকে, বঙ্গবন্ধুকে জুলিয়াস সিজারের সাথে অনেকে ক্রিটিকরা তুলনা করে থাকেন। এখানে দেখো জুলিয়াস সিজারে অনেকগুলো চরিত্র আছে, তোমার সবগুলো জানার দরকার নেই, কয়েকটা চরিত্র জানলেই চলবে, ঠিক আছে। প্রথম তো জুলিয়াস সিজার আমরা জানি যে প্রোটাগনিস্ট, যে ঠিক আছে। তারপরে হচ্ছে জুলিয়াস সিজারের পরে হচ্ছে জুলিয়াস সিজারের ওয়াইফের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া, ঠিক আছে, ক্যালিফোর্নিয়া। তারপর হচ্ছে ব্রুটাস, জুলিয়াস সিজারের বন্ধু সিনেটর, জুলিয়াস সিজারের বন্ধু। রাজ্যের যে সভাসদ হয়, সভাসদের একজন সদস্য এবং কি একজন যোদ্ধা ব্রুটাস। ব্রুটাসের স্ত্রী হচ্ছে পর্সিয়া। জুলিয়াস সিজারের বন্ধু, বিশ্বাসঘাতক বন্ধু বলতে হবে, শুধু বন্ধু না, বিশ্বাসঘাতক বন্ধু, ব্রুটাসের স্ত্রী, ব্রুটাসের স্ত্রী। আর হচ্ছে ক্যাসিয়াস, আর বাকি জানার মতো তেমন চরিত্র নাই, ঠিক আছে। ক্যাসিয়াস হচ্ছে ব্রুটাসকে ব্রুটাসকে প্ররোচনা দেয়, জুলিয়াস সিজারকে হত্যা করার জন্য, হত্যা করার জন্য। ক্যালিফোর্নিয়া হচ্ছে জুলিয়াস সিজারের ওয়াইফ, ঠিক আছে। এই চরিত্রগুলো আমাদের জানলে চলবে। এখানে একটা জিনিস খেয়াল করো, জুলিয়াস সিজার ক্ষমতায় আসে কিন্তু সে ক্ষমতায় কিন্তু থাকতে পারেনি, যে যেদিন সে ক্ষমতা গ্রহণ করে সেই দিনই তাকে কি করছে? মেরে ফেলা হয়, মার্চের 15 তারিখ সেই ঘটনাটা, ঠিক আছে। জুলিয়াস সিজারের ঘটনাটার শুরুটা এভাবে হয় যে পম্পে নামে একজন লোক ছিল, রোমান একজন কিং ছিল, তাকে কি করে আততায়ীরা মেরে ফেলে। তখন এই সিনেটররা মিলে, মানে কয়েকজন গ্রুপের এই যে যোদ্ধারা মিলে একটা সিনেটর, এই সিনেটরের হচ্ছে জুলিয়াস সিজারও ছিল, ব্রুটাসও ছিল, ক্যাসিয়াসও ছিল, অ্যান্টোনিও ছিল, আরো অনেকগুলো মানুষ মিলে একটা সিনেটর, মানে একটা, তারা মানে এটাকে কি বলে, যে অভিজাত তন্ত্রের মতন 4-5 জন মিলে, যেমন এখন ধরো যদি বলি তালেবান, তালেবানের কয়েকজন গ্রুপ লিডার আছে না, এরকম গ্রুপ লিডার ছিল। এই লিডাররা মিলে কি করছে? এই পম্পের ছেলেকে ইয়ে করে পরাজিত করে এই রোমানের ক্ষমতা নেয়, ঠিক আছে, সবাই মিলে। এখানে কিন্তু একজনের অধীনে বুঝায় নেয়। তো নেওয়ার পরে সিদ্ধান্ত হয় যে জুলিয়াস সিজার রাজা হবে, জুলিয়াস সিজার রাজা হবে। ক্যালিফোর্নিয়া তার স্ত্রী স্বপ্ন দেখে যে জুলিয়াস সিজারকে কে জানি মেরে ফেলছে, কিন্তু তার হাজবেন্ড জুলিয়াস সিজার বলে না, এমন কিছু হবে না। এদিকে ক্যাসিয়াস এখানে মূল ষড়যন্ত্রকারী, গল্পের যে খলনায়ক, ঠিক আছে, সে মূল ষড়যন্ত্র, খলনায়ক না খল চরিত্র, সে কি করছে? বলছে যে ক্যাসিয়াস বলতেছে যে ব্রুটাসকে, যে জুলিয়াস সিজার যদি একক ক্ষমতা পায়, রাজা হয়, সে
স্বৈরতান্ত্রিক রাজা হবে এবং সে শারীরিকভাবে ওইরকম ফিট না, সে আসলে রাজ্যটা পরিচালনা করতে পারবে না, তাকে সরিয়ে দেওয়া উচিত। এটা বলে ব্রুটাসকে বলে, মানে ব্রুটাস কিন্তু জুলিয়াস সিজারকে হত্যা করেছে নোবেল কারণে, মানে সে বৃহত্তর দেশের কথা চিন্তা করছে। সে ভাবছে জুলিয়াস সিজার ইজ আনফিট ফর দ্য পজিশন as well as he can be a democratic a despotic king, মানে সে একটা স্বৈরতান্ত্রিক রাজা হতে পারে। হ্যাঁ, সে কি করতে পারে, মনার্কটা যে সেই ক্ষমতাটাকে অ্যাবসলিউট পাওয়ার, সে অ্যাবসলিউট পাওয়ারের অধিকারী হয়ে যেতে পারে, যেটা হতে দেয়া যাবে না। কারণ জনগণের উপর ক্ষমতা ন্যস্ত করার জন্য একজন অস্বৈরতান্ত্রিক গণতান্ত্রিক রাজা দরকার। এটা সে ভাবছিল, ভেবে সে জুলিয়াস সিজারকে হত্যা করার জন্য তাদের সাথে কেসিয়াসদের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়। ষড়যন্ত্রকারীরা কিভাবে ছক কষে রাখে যে জুলিয়াস সিজার যেই দিন ক্ষমতা গ্রহণ করবে সেই দিন তাকে তারা কি করবে, হত্যা করবে। তো এই একজন জ্যোতিষী বলছিল যে তুমি 15 বিওয়ার অফ আইডল মার্চ, মানে 15 মার্চে সতর্ক থেকো, কিন্তু জুলিয়াস সিজার এই কথা পাত্তা দেয় নাই। ঠিক আছে, আর এদিকে পোর্শিয়ার তেমন কোনো গল্প নেই, জাস্ট এটা জেনে রাখলে চলবে ব্রুটাসের স্ত্রীর নাম ছিল পোর্শিয়া। ঠিক আছে, তো ব্রুটাস ছিল একজন নোবেল ম্যান, কিন্তু সে কেসিয়াসের ফাঁদে পড়ে তাদের সাথে ষড়যন্ত্রকারী হিসেবে লিপ্ত হয়ে সে আরো কয়েকজন মিলে জুলিয়াস সিজারকে ছুরি দ্বারা আঘাত করে জুলিয়াস সিজারকে মেরে ফেলার পর জনগণ ক্ষিপ্ত হয়ে যায়, কারণ জুলিয়াস সিজার আসলে সেরকম রাজা ছিল না, সে নিজের নামে কোনো সম্পত্তি লিখে নাই। ঠিক আছে, তার উপর যে আরোপগুলো করা হয়েছে যে সে সব সম্পত্তি তার নামে লিখে ফেলে সে একজন স্বৈরতান্ত্রিক রাজা হবে, আসলে এমন কিছু হয় নাই। বাস্তবে দেখা গেছিল যে সে ছিল নির্দোষ। ঠিক আছে, তো তখন ব্রুটাস কেসিয়াসকে পালাই যেতে হয়। এদিকে অক্টিভিয়াস আর আরো দুইজন মিলে তারা একটা জোট গঠন করে ব্রুটাস আর কেসিয়াসকে হত্যা করার জন্য। এর ভিতরে সিভিল ওয়ার শুরু হয়ে যায়। একটা অংশে দেখা যায় যে ব্রুটাস আর কেসিয়াস হচ্ছে এক বাহিনী, আর মার্ক অ্যান্টোনিওর নেতৃত্বে, অক্টাভিয়াসের নেতৃত্বে এটা হচ্ছে আরেক বাহিনী। দুই বাহিনী মিলে যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখন ব্রুটাস বুঝে যায় যে তার মৃত্যু নিশ্চিত, পরাজিত নিশ্চিত। তখন ব্রুটাস কি করছে, স্ট্রাটো নামক এক লোককে বলছে যে তুমি আমাকে ছুরি দ্বারা মেরে ফেলো। সে যখন ছুরি দ্বারা মারতেছে না, মানে সে তার রাজা, তার সেনা, তার যে অধীনস্থ, মানে সে তো সোল্ডার, সে কিভাবে তার প্রধান সেনাপতি বা তার উপরের লোককে কিভাবে মারবে। তো সে ছুরিটা নিয়ে, তলোয়ারটা নিয়ে দাঁড়িয়ে আছে, তখন ব্রুটাস ধেয়ে গিয়ে তলোয়ারটার উপর পড়ে যায়। এভাবে ব্রুটাস নিজেই নিজেকে হত্যা করে। সেম কাজটা কেসিয়াসও করছে, পিন্ডারাসকে বলছে তাকে তলোয়ার দিয়ে খুন করার জন্য, তখন পিন্ডারাস তাকে কি করছে, পিন্ডারাস নামক লোকটা কেসিয়াসকে মেরে ফেলে। গল্প কিন্তু এখানে শেষ। পরে দেখা যায় যে মার্ক অ্যান্টনি, তারপর অক্টিভিয়াসের যে জোটটা, এই জোটটা জয়ী হয়। এই হচ্ছে গল্পটা। এই গল্পের ভিতরে যখন ব্রুটাস জুলিয়াস সিজারকে মারতে নেয় তখন একটা কথা বলছিল, ইউ টু ব্রুট, মানে ব্রুটাস তুমিও, মানে ব্রুটাস যে মারবে জুলিয়াস সিজার কখনোই বিশ্বাস করে নাই। কিন্তু যখন ব্রুটাস জুলিয়াস সিজারকে মারতে নিছিল তখন জুলিয়াস সিজার এই কথাটা বলছিল যে ইউ টু ব্রুট, মানে ব্রুটাস তুমিও মানে তুমিও এই ষড়যন্ত্রে লিপ্ত আছো, তুমি তো আমার বন্ধু ছিলে, তুমি কিভাবে আমাকে মারতেছো। সে অবাক হয়ে এই কথাটা বলছিল। আর এখানে একটা ক্লাইম্যাক্স আছে তোমার, যে বেনি ভিডি ভিসি, মানে এলাম দেখলাম জয় করলাম। ক্লাইম্যাক্স হচ্ছে কি, এটা বুঝাই। ক্লাইম্যাক্স হচ্ছে একটা নাটকের শুরু থাকবে, ঠিক আছে, এবার একটা সর্বোচ্চ পর্যায়ে থাকবে যেটাতে সেন্সেশনটা, ঘটনার টুইস্টটা, যদি গল্পের টুইস্ট বলি, এই টুইস্ট গুলো একত্রিত হবে, সেটাকে বলে ক্লাইম্যাক্স। আর ক্লাইম্যাক্সটা যখন ফল করে তখন গল্পের এন্ড হয়ে যায়। উইলিয়াম শেক্সপিয়ারের যত গল্প আছে এখানে, গল্পগুলো হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট। ঠিক আছে, এই 5 অঙ্কের ভিতরে উইলিয়াম শেক্সপিয়ারের গল্পের ক্লাইম্যাক্স হতো 3 নাম্বার অংশে, মানে দ্যাট মিন্স যখন 3 অ্যাক্টস হতো এই ক্লাইম্যাক্সটা হইতো। 5 অঙ্কের ভিতরে 3 নাম্বার অঙ্কে আসার পর, মানে অঙ্ক মানে এখানে সেকশন, ভাগ আর কি,
ঠিক আছে, অ্যাক্টস যেটাকে বলি আমরা, এই 3 আসলে ক্লাইম্যাক্সটা ঘটতো। আর ইয়ামবিক পেন্টামিটারে উইলিয়াম শেক্সপিয়ার কি করতো, গল্পগুলো লিখেছিল। এটা কি সত্য কাহিনী? না, এগুলো কোনোটাই তেমন সত্য কাহিনী না, তবে এগুলো সত্য কাহিনী না, তবে এগুলোর ঐতিহাসিক মানে ইয়া আছে যে এরকম ঘটনা ঘটেছে। ঐতিহাসিক, বিশেষ করে জুলিয়াস সিজারের ঘটনাটা, ঠিক আছে, যে ঐতিহাসিক এই যে পুরা আরো অন্য রাইটারও জুলিয়াস সিজার, অ্যান্টোনিও, এই তাদেরকে নিয়ে গল্প লিখছে। যেমন জুলিয়াস সিজারের পরে অ্যান্টোনিও ক্লিওপেট্রা উইলিয়াম শেক্সপিয়ার কি করছিল, লিখছিল। তো এই গল্পগুলো মূলত বেশিরভাগ গল্প উইলিয়াম শেক্সপিয়ার কি করছে, কারো না কারো গল্প থেকে পরে নিজে তৈরি করছে, বা কোনো না কোনো গল্পের সাহায্য নিয়ে প্লিজারিজম যাকে বলে সেটার মাধ্যমে তিনি কি করছে, একটা অনন্য সাহিত্যকর্ম তৈরি করছে। আমাদের জুলিয়াস সিজারের কাহিনী শেষ। আজকে তোমাদের গল্পের পাঠ এতটুকু পর্যন্তই। আজকে আর পড়াবো না, কারণ এখন আবার যদি পড়াইতে হয় নতুন আরেকটা থিমে যাইতে হবে। ঠিক আছে, তারপর কমেডির গুরুত্বপূর্ণ কতগুলো কমেডি আছে, শুধু এগুলো পড়াবো। আর হচ্ছে তোমার রেকর্ড ক্লাসে কোটেশন গুলো দিয়ে দেব। ঠিক আছে, রেকর্ড ক্লাসে কোটেশন গুলো দিয়ে দেব। কোটেশন শুনো, কোটেশন নিয়ে কনফিউজড বা টেনশন করার কিছু নেই। 4টা কোটেশন যদি দেয় বা 3টা কোটেশন দিলে তুমি এটা জেনে রেখো যে 2টা কোটেশনে তো টাফ দিবে, একটা সহজ দিবে, মানে তোমার গাইড বই বা তোমার জানার ভেতর থেকে, ঠিক আছে, বা একটা দিবে। বাকি অংশ কিন্তু একদম খুব ডিপ থেকে প্রশ্ন করে না। ইংরেজি সাহিত্য অনেক ডিপ থেকে প্রশ্ন করার অনেক জায়গা আছে। ঠিক আছে, যেমন আজকের গল্পের অনেক ভিতর থেকেও যদি প্রশ্নটা করতে চায়, কি করতে পারে, প্রশ্ন করতে পারে, কিন্তু তারা কিন্তু প্রশ্ন করে না। তারা তুলনামূলক সুপারফিশিয়াল অংশটাকে শুধু কোটেশন ডিপে যায়। তাহলে তোমার কাজ কি, যে যেগুলো গুরুত্বপূর্ণ রাইটার তাদেরকে বারবার পড়ো, বারবার মুখস্থ করো। এখানে খেয়াল করে দেখবা গুরুত্বপূর্ণ রাইটার সব সময় আসতেছে, মিস জানে, কিন্তু তাদের এই যে তুমি জেবি শ বলো, আর্নেস্ট হেমিংওয়ে বলো, হার্ডি বলো, ডিকেন্স বলো, তাদের থেকে কিন্তু কখনোই প্রশ্ন মিস হয় না। কিডস বলো, শেলি বলো, কলডিস বলো, প্রশ্ন মিস হচ্ছে না। উইলিয়াম শেক্সপিয়ার থেকে প্রশ্ন কোনোবার দেখা যায় 3টো আসে, 2টো আসে, আবার কোনোবার দেখা যায় একদম আসেই না। উইলিয়াম শেক্সপিয়ার না আসলে বেন জনসন বা জন ওয়েবস্টারের দিতে পারে। ঠিক আছে, আর এদিকে জন ডানও সব সময় আসে, খুব আসার সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু এইগুলা বারবার বলতেছি, কারণ তোমরা যখন এই বইগুলা পড়বা, সাহিত্যের বই ধরবা বা আমার শীটটা পড়বা, যেন এই অংশগুলো খুব ভালো করে পড়ো, এই রাইটার গুলো খুব ভালো করে পড়ো। কয়েকজন রাইটার ভালো করে পড়লে তাদের থেকে আসে, যেমন ডিএস লরেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ সব সময় ছিল। ডিএস লরেন্স থেকে কি করছে, 41 দিছে, এটা কিন্তু কম, মানে কেউ যেমন উইদারিং হাইটস আসছিল এমিলি ব্রন্টির, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, কারণ ব্রন্টি সিস্টারের ভিতরে শার্লটি ব্রন্টির, হ্যাঁ, শার্লটি ব্রন্টির জেন আয়ার ছাড়া এখানে এমিলি ব্রন্টির উইদারিং হাইটসে কিন্তু খুব জনপ্রিয়। এই উনি একটাই লেখছে, এটাই খুব জনপ্রিয় হয়েছে, তাহলে এটা এই জন্য গুরুত্বপূর্ণ ছিল। তো কিছু কিছু জিনিস যে এগুলা সবসময় এগুলা থেকে প্রশ্ন আসে, আমি আবারও বলতেছি, শ, হার্ডি, হেমিংওয়ে, ঠিক আছে, ডিকেন্স, এগুলো বাদ দেওয়া যাবে না। উইলিয়াম শেক্সপিয়ার, বেন জনসন, জন ডান, ঠিক আছে, তারপর হচ্ছে আলেকজান্ডার পোপ, থমাস গ্রে, এগুলার থেকে সব সময় প্রশ্ন আসে মিস জানা। যেমন চার্লস ডিকেন্স থেকে তোমার ভিতর থেকে প্রশ্ন করতে পারে, জেবি শর ভিতর থেকে প্রশ্ন করতে পারে, ঠিক আছে, জর্জ বার্নার্ড শো, হ্যাঁ, ইয়েটস কবিতার নাম আসতে পারে বা কবিতার লাইন আসতে পারে। এগুলো হচ্ছে কথা। আজকের আলোচনা এখানে শেষ করতেছি। সবাইকে অনেক ধন্যবাদ এই ধৈর্য ধরে এইসব গল্প শুনছো। সবাই ভালো থেকো, আর রাতের ভিতরে লটারি রেজাল্টটা দেবো, আর ইনশাল্লাহ তোমাদের লেকচার 4 এবং 5 কালকের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবা, কারণ গল্প তো এগুলো আমার লিখে টাইপ করতে হবে, লেখা আছে, টাইপ করে তারপর তোমাদেরকে এগুলা দিয়ে দেব। ক্রিস্টোফার মার্লো বাদ করছে, হ্যাঁ, ক্রিস্টোফার মার্লো, এটাও সব সময় আসে, এতগুলো তো একসাথে মনে থাকে না। ক্রিস্টোফার মার্লো, ওল্ড ম্যান ইন দ্য সি, হেমিংওয়ে, তারপর হচ্ছে আরো আছে অনেকগুলো।
পিবি শেলি, পার্সি বিশি শেলি, এটা তো ছেলে, তুমি এটা না জানার তো কথা। ওনার ওয়াইফের নাম মেরি শিলি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকো, সবার জন্য অনেক শুভকামনা। সবাই খুব বেশি করে পড়বে। তোমরা এখনো হয়তো অনেকেই ভাবতেছো যে হালকা করে শুরু করি, তুমি যে জিনিসটা যত হালকা হালকা রাখবা সেটা তোমাকে আবার দ্বিতীয়বার ভালো করে পড়তে হবে যদি তুমি প্রিলি পাস করতে চাও। মানে আমি বলতেছি আমার কাছে এই কোর্সটা করতেছো, তোমরা যদি ভাবো যে হালকা ভাষা পড়ি, হালকা ভাষা পড়লে তোমাকে আবার সিরিয়াসলি সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে প্রিলি পাস করতে হবে। দ্যাট মিনস এইটাই ফার্স্ট টাইম, এটাই লাস্ট টাইম মনে করে যে লেকচার শিট গুলো দিব, এই লেকচার শিট গুলো অন্তত শেষ করলেও তোমার বেসিক ক্লিয়ার হবে এবং তোমার একটা ধারণা তৈরি হবে। আর ভিডিও গুলো শোনার চেষ্টা করবা, কারণ অনেক সময় লেকচার শিটে অনেক ভিডিও গুলোর বিস্তারিত কথা আমি লিখি না। ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।